এখন হচ্ছে রাইট? ওকে, ঠিক আছে। তো আমরা শুরু করছি হচ্ছে হোমোথেটি দিয়ে। হোমোথেটি জিনিসটা কি? হোমোথেটি হচ্ছে এক ধরনের জিওমেট্রিক ট্রান্সফরমেশন। ঠিক আছে? তো জিওমেট্রিক ট্রান্সফরমেশন কি, এটা সকালবেলা আমরা দুপুরবেলা আমরা এগুলো নিয়ে কথা বলেছি। সেটা হচ্ছে যে একটা প্লেনের মাঝখানে কতগুলো পয়েন্টকে অন্য একটা পয়েন্টে ট্রান্সফার করে। ঠিক আছে? ট্রান্সফরমেশনের কাজটা বেসিক্যালি এইটা। ঠিক আছে? তো হোমোথেটি হচ্ছে এমন একটা ট্রান্সফরমেশন যেটার আরেকটা নাম আমরা বলি হচ্ছে ডায়ালেশন। ঠিক আছে? সো এইটা এটা হচ্ছে এমন একটা ট্রান্সফরমেশন যেখানে দুইটা মানে ভ্যারিয়েবল থাকে। একটা হচ্ছে যেই সেন্টারের সাপেক্ষে আমরা মানে ট্রান্সফর্ম করছি সেটা, এবং একটা রেশিও থাকে সেটা হচ্ছে কে। ঠিক আছে? মানে ধরো এখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে ও, এটা ধরো একটা পয়েন্ট হচ্ছে এ। ঠিক আছে? তো আমি যদি বলি এ ড্যাশ পয়েন্টটা হলো ও এর সাপেক্ষে এ পয়েন্টের হোমোথেটি উইথ দ্য স্কেল ফ্যাক্টর কে। ঠিক আছে? কে কে আমরা বলছি হচ্ছে স্কেল ফ্যাক্টর। ঠিক আছে? আর এটা হচ্ছে সেন্টার। ঠিক আছে? এটা হচ্ছে হোমোথেটিক সেন্টার। তার মানে হচ্ছে যে এই ও সেন্টারের সাপেক্ষে তুমি যদি এই লাইনটাকে মানে ও এ ড্যাশ বাই ও এ ইকুয়ালস কে, মানে এই রেশিওতে তুমি যদি এই পয়েন্টটাকে সরাও তাহলে তুমি হচ্ছে এ ড্যাশ পাবা। ঠিক আছে? মানে এই পয়েন্টটাকে তুমি যদি ও সেন্টারের সাপেক্ষে কে স্কেল ফ্যাক্টর দিয়ে তুমি যদি ট্রান্সফর্ম করো, তাহলে ডাইলেক্ট করো আর কি, তাহলে আমরা পাবো হচ্ছে এ ড্যাশ পয়েন্টটা। তো আমরা বলছি যে এই এ ড্যাশ পয়েন্টটা হলো এই পয়েন্টের হোমোথেটি উইথ দ্য স্কেল ফ্যাক্টর কে এবং উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার ও। ঠিক আছে? এটাকে আমরা এইভাবে কে কি এক্সপ্রেস যে কোনো সংখ্যা হইতে পারে? কে, হ্যাঁ কে হচ্ছে একটা রিয়েল নাম্বার হবে আর কি। ঠিক আছে? নেগেটিভ হলে তার মানে কি, নেগেটিভ হোমোথেটি মানে কি সেটাও আমরা জানি। উল্টা দিকে চলে গেছে। উল্টো দিকে গেছে মানে দেখো যে যদি সেম ফ্যাক্টরটাই রাখি আমরা, ঠিক আছে, যে ভালো প্রশ্ন করেছো। ধরো এটা ও, এটা হচ্ছে এ, আমি বললাম যে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে? তো এখন এই কেটা যদি আমি যদি মাইনাস কে তে হচ্ছে এটাকে হোমোথেটি দিই, তার মানে এই এ ড্যাশ পয়েন্টটা কোথায় যাবে জানো? এ ড্যাশ পয়েন্টটা যাবে ঠিক ও এর যেদিকে এ আছে তার ঠিক উল্টো দিকে। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে কি হবে, এই ওয়ে ড্যাশ লেন্থটা এই ওয়ে ড্যাশের সমান, তাই না? কারণ আলটিমেটলি ম্যাগনিটিউড তো সেম। মানে তুমি যদি মডিউলাস নাও তাহলে ওয়ে ড্যাশ এটাকে ধর আমি বললাম এ ডাবল প্রাইম। ঠিক আছে? তো এ প্রাইম ও এ প্রাইম আর ও এ ইকুয়ালস টু কে ছিল, আর এই সেকেন্ড ফিগারের জন্য ও এ ডাবল প্রাইম ডিভাইডেড বাই ও এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে। সো দুইটার মডিউলাস যদি নাও তাহলে দুইটাই তো আসলে মডিউলাস অফ, মানে দুইটার ভ্যালুই তো আসলে শেষ পর্যন্ত কে হবে, তাই না? তো তার মানে এই দুইটা লেন্থ সমান হবে, কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে পরেরটাকে আমরা বলছি হচ্ছে এটা মাইনাস কে। ঠিক আছে? তো আলটিমেটলি হোমোথেটি জিনিসটা কি? হোমোথেটি হচ্ছে ট্রান্সলেশন, মানে সরি, হোমোথেটি হচ্ছে কি জাস্ট ও পয়েন্টের সাথে তুমি যদি একটা পয়েন্টের সাপেক্ষে চিন্তা করো, একটা পয়েন্টের সাপেক্ষে তুমি কি করছো, পয়েন্টের সাপেক্ষে একটা রেখাকে একটা লাইন বরাবর অন্য একটা পয়েন্টকে মুভ করছো, এবং সেই মুভমেন্টের একটা রেশিও আছে। ঠিক আছে? যে নতুন মুভ করে নতুন যে পজিশনটা পাওয়া গেল সেই মানে লেংথের সাথে তুমি যদি অরিজিনাল লেংথের একটা প্রপোর্শন নাও তাহলে সেটা হবে হলো কে। ঠিক আছে? তার মানে এই ও সেন্টারের সাপেক্ষে একটা একটা প্লেনের মাঝে যদি মাল্টিপল পয়েন্ট থাকে, ধরো ও হচ্ছে এখানে আছে, এ পয়েন্ট এ বি হচ্ছে একটা লাইন সেগমেন্ট। ঠিক আছে? তো এখন তোমার আমি যদি একটা বলি যে তোমার হোমোথেটি ও হচ্ছে সেন্টার আর টু হচ্ছে তোমার স্কেল ফ্যাক্টর, তাহলে এ পয়েন্টটা কোথায় যাবে? এ পয়েন্টটা যাবে হচ্ছে এই সেম ডিরেকশনে, ও থেকে এ যে ডিরেকশন আছে সেই সেম ডিরেকশনে জাস্ট ডাবল পরিমাণ দূরে চলে যাবে, তার মানে এটা এ ড্যাশ। সিমিলারলি যেহেতু বি কেও তুমি এই মানে এই হোমোথেটিটা তুমি অ্যাপ্লাই করে এ কে ম্যাপ করছো হচ্ছে এ ড্যাশে, সিমিলারলি বি কোথায় ম্যাপ হবে? বি ড্যাশ পয়েন্টে, যেখানে বি বি ড্যাশ পয়েন্ট আমরা কিভাবে পাবো? ও বি কে যদি একই ডিরেকশনে আমরা সমান পরিমাণ এক্সটেন্ড করি তাহলে আমরা হচ্ছে বি ড্যাশ পয়েন্টটা পাবো। এবং এই দুইটাকে লাইনকে তুমি যদি যোগ করে দাও, পয়েন্টকে যদি যোগ করে দাও, তাহলে তুমি পাচ্ছ হলো এ বি লাইনের ও সেন্টারের সাপেক্ষে কে রেশিওতে বা কে স্কেল ফ্যাক্টরে হোমোথেটি। ঠিক আছে? মানে আমরা বলতে পারি যে এ ড্যাশ বি ড্যাশ ইজ দ্য হোমোথেটি অফ এ বি
with আচ্ছা from center O with the scale factor ঠিক আছে, বুঝতে পারছো? এখন এই জিনিসটা এটা জেনে কি লাভ হলো, এটা কি কাজে লাগে, সেটা হচ্ছে হোমোথিটির কিছু বেসিক প্রপার্টি ফলো করে, সেই জিনিসগুলো জেনে তারপরে আমরা প্রবলেম সলভিং করা শুরু করব। ঠিক আছে, তো এক নাম্বার আমি যে শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো একটা ডায়াগ্রামের বা কোনো একটা শেপের বা ফিগারের হোমোথেটি হবে হচ্ছে ওই ফিগারের সিমিলার, মানে অরিজিনাল ফিগারটার সিমিলার। ঠিক আছে, মানে ধরো এখানে একটা ত্রিভুজ আছে, তো আমি বললাম যে ও সেন্টারের রেসপেক্টে এই ট্রায়াঙ্গেলের একটা হোমোথেটি দিলাম ধরো তোমার হাফ রেশিওতে। ঠিক আছে, তার মানে আমরা তাহলে হোমোথেটিটা কি পাবো, এটা ধরো এ বি সি, এ হচ্ছে ও, তো যদি হাফ যদি হয় তোমার স্কেল ফ্যাক্টরটা, তাহলে বুঝতেই পারছো যে এই এ পয়েন্টটা ঠিক অর্ধেক দূরে চলে আসবে, এখানে ধরো এ ড্যাশ, তারপর বি পয়েন্টটা অর্ধেক দূরত্বে চলে আসবে, মানে ও বি এর মিড পয়েন্টটা হবে হচ্ছে বি ড্যাশ, ও সি এর মিড পয়েন্টটা হবে হচ্ছে সি ড্যাশ। এবার এই তিনটা পয়েন্ট যদি যোগ করে দাও তাহলে খেয়াল করে দেখো এই এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ যে নতুন ফিগারটা পেয়েছি, এটা কি এ বি সি এর সিমিলার একটা ট্রায়াঙ্গেল না? এবং এটা কিন্তু তোমরা এমনিতে যে জিওমেট্রি তোমরা অলরেডি পড়ে আসছো সেটা দিয়ে প্রুফও করতে পারো, তাই না? কারণ রেশিও তো প্রিজার্ভ থাকছে, তাই না? আমরা তো দেখছি যে ও এ ড্যাশ বাই ও এ ইকুয়ালস টু ও বি ড্যাশ বাই ও বি ইকুয়ালস টু কত, হাফ না? তো তার মানে এই রেশিও দুইটা সমান হলে আমরা কি পাই, এ ড্যাশ বি ড্যাশ ইজ প্যারালাল টু এ বি, তাই না? এবং শুধু তাই না, যে এ ড্যাশ বি ড্যাশ ইজ হাফ অফ এ বি, তাই না? সিমিলারলি আমরা দেখাতে পারি যে বি ড্যাশ সি ড্যাশ ইজ হাফ অফ বিসি এন্ড এ ড্যাশ সি ড্যাশ ইজ হাফ অফ এসি। ঠিক আছে, তো এইবার খেয়াল করে দেখো যে তিনটা বাহুর এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি equals b dash c dash by bc equals c dash a dash by ca equals to কি হাফ না? তার মানে তিনটা রেশিও যেহেতু সমান, তার মানে আমরা সিমিলারিটি থেকে বলতে পারি না এই ট্রায়াঙ্গেল দুইটা সিমিলার। সো এটা হচ্ছে জাস্ট একটা শেপের জন্য দেখানো। এরকম যে কোনো দুইটা ফিগার, একটা ফিগারের হোমোথেটি যদি দিয়ে আরেকটা ফিগার পাওয়া যায়, তাহলে নতুন ফিগারটা আগের ফিগারটা সিমিলার হবে। ঠিক আছে, এবং এখানে আরো একটা জিনিস পেয়ে গেছি আমরা, এখানে সেকেন্ড কে এর মান হাফ না, হাফকে আগে থেকে ধরে নিছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেয়া থাকবে, মানে দুইটা ভ্যারিয়েবল থাকে, একটা ভ্যারিয়েবল হচ্ছে কোন সেন্টারের সাপেক্ষে হোমোথেটি দিচ্ছি সেটা, আর আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে কোন স্কেল ফ্যাক্টরে আমরা হচ্ছে হোমোথেটি দিচ্ছি। বুঝতে পেরেছো, এই দুইটা হচ্ছে ভ্যারিয়েবল। এইবার সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে যদি মানে একটা লাইনে, এটাকে আমি কিভাবে বলা যায়, ধরো দুইটা লাইন আছে, সেগমেন্ট আছে, একটা এবি একটা হচ্ছে সিডি, তো তোমার এ পয়েন্টকে সিতে নেয় এবং বি পয়েন্টকে ডিতে নেয়, এরকম একটা ইউনিক হোমোথেটি পাওয়া যাবে। কথাটা কি বুঝতে পেরেছো? এরকম একটা ইউনিক হোমোথেটি পাওয়া যাবে, অর্থাৎ এরকম একটা ইউনিক হোমোথেটিক সেন্টার এবং একটা রেশিও পাওয়া যাবে, যার জন্য কিনা একটা র্যান্ডম লাইন সেগমেন্ট এবি সিডি লাইন সেগমেন্টে ম্যাপড হবে। ঠিক আছে, যেমন এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি, খুবই সিম্পল। সেটা হচ্ছে তোমরা জানো যে দুইটা অসমান্তরাল রেখা, মানে নন প্যারালাল আর কি লাইন যদি চিন্তা করি, তাহলে তাদের কি একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন থাকে না, যে ধরো এটা একটা রেখা এবি আর এটা হচ্ছে আরেকটা রেখা হচ্ছে সিডি। ঠিক আছে, তো এবার আমি যদি ডি আর বি যোগ করে দিই আর এইদিকে সি আর এ যোগ করে দিই, তাহলে তারা যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে, সেটা কি বলতো? হোমোথেটিক পয়েন্ট। আচ্ছা না না, কারণ এবিসিডি তো প্যারালাল না। না, এবিসিডি প্যারালাল না। হ্যাঁ তাহলে আসলে সেন্টার হবে? না 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 তাহলে হোমোথেটিক সেন্টার। wait wait প্রথমে কি বলা ছিল এবিসিডি আচ্ছা, সম্পর্কে? যদি প্যারালাল লাইন হয়, আচ্ছা আপাতত এটা ধরে নাও, যদি প্যারালাল লাইন হয় তাহলে তো পাওয়া যাবে, রাইট? কথাটা কি বুঝতে Right. পেরেছো? Yes. না ভাইয়া, Parallel- প্যারালাল লাইন হলো পাওয়া যাবে না। সমান হইলে পাওয়া যাবে না। পাওয়া যাবে সমান না। হইলে হ্যাঁ, সমান তাহলে হলে পাওয়া অসীম যাবে, দূর। সেক্ষেত্রে হ্যাঁ সমান হলে সেটাকে কিভাবে লিখি জানো আমরা? এইভাবে,
ভাই আপনারা খালি বলতেছেন যে যখনই প্যারালাল হবে তখন হচ্ছে ইনফিনিটিতে মিলবে, কিন্তু মানে এই ইনফিনিটিতে মিলাটা কেমন? এটা হচ্ছে মানে এটা আসলে ধরে নেওয়া, ঠিক আছে? দুইটা সমান্তরাল রেখা অসীমে কোথাও মেলে, এই জিনিসটা যদি তুমি ধরে নাও তাহলে অনেক কিছু প্রুফ করা সহজ হয়। তোমরা তো পড়ছো হারমোনিক, মানে তোমাদের প্রজেক্টিভ জিওমেট্রি তো এখনো পড়ানো হয় না, রাইট? না, না করানো হয়নি। এগুলো আস্তে আস্তে। আরে তুমি এটা বিশ্বাস করতে তোমার কেন কষ্ট হচ্ছে? তুমি রেল লাইনের মধ্যে তাকাও না, রেল লাইনের মধ্যে দাঁড়াও, দূরে তাকালে দেখবা এক জায়গায় রেল গিয়ে লাইনে মিলে ওটা গেছে। তো মানে মানে মিলে যাওয়ার কারণ কেন হচ্ছে ওটা ওটা কি? চলতে থাকে। ওটা মিলে, ওটা যদি জীবনে আদৌ রিয়েল লাইফে যদি মিলতো তাহলে ট্রেনের দুইটা চাকা একসাথে হয়ে যেত। ওটা তো তো তুমি এটা খুব ইউক্লিডিয়ান না, ওটা তো ভালোভাবেই নন জানো। ইউক্লিডিয়ান। হ্যাঁ, ওটা তো কেন ইউক্লিডিয়ান জিওমেট্রি না, কেন ইউক্লিডিয়ান জিওমেট্রি না? আচ্ছা, কারণ ওটা প্রজেক্টিভ হচ্ছে জিওমেট্রি, ঠিক আছে। হুম ঠিক আছে, সো আপাতত এটা ধরো, সেটা হচ্ছে দুইটা যদি তোমার ধরো না, এটা আসলে প্রুফও করা যায়, যাই হোক। তো এই দুইটা প্যারালাল লাইন যদি থাকে তাহলে প্যারালাল লাইন দুইটা আসলে তোমার অসীমে কোথাও গিয়ে ছেদ করে। তো আচ্ছা, আমরা যেটা বলছিলাম এবার third point যেটা, সেটা হচ্ছে তোমার যদি একটা লাইন, ঠিক আছে, একটা স্ট্রেট লাইনের হোমোথিটি যদি আরেকটা লাইন হয় তাহলে এই লাইন দুইটা সবসময় হচ্ছে কি হবে? প্যারালাল হবে। কিছু বলছো? প্যারালাল হবে। হ্যাঁ, মানে অ্যাঙ্গেল গুলা, লাইন গুলার মাঝখানে অ্যাঙ্গেল গুলা প্রিজার্ভ থাকবে। এবং একটা লাইনের মধ্যে যদি আরেকটা হয় তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলাও প্রিজার্ভ থাকবে। বুঝতে পেরেছো? তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু জিনিস যেগুলো মাথায় রাখতে হয়। ভাইয়া এখন তোমাদের আরেকবার আমি শুনতে পাইনি। মানে হচ্ছে যে একটা লাইনকে তুমি মানে হোমোথিটিতে আসলে অ্যাঙ্গেল থাকে, সহজ হচ্ছে মানে ধরো এখানে তিনটা point আছে। ভাই আপনার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ, মানে কথা হ্যাঁ, মাঝে মাঝে হঠাৎ করে কেটে কেটে আসছে বেশখানে। হ্যাঁ, ভাই আপনি ওয়াফা যখন ল্যাগ ইম্পর্টেন্ট জিনিস বলা শুরু করেন তখনই কথা কাটা শুরু করে। কি করা শুরু করি তখনই কাটা শুরু করে। মানে আপনি যখন ইম্পর্টেন্ট টপিক বলেন তখনই কথা কাটা শুরু করে। আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে। তো ধরো এই ত্রিভুজটাকে একটা পয়েন্টের সাপেক্ষে ডায়ালেট করলে আমরা নতুন আরেকটা ত্রিভুজ পাচ্ছি। এবং সবসময় যে এরকম পাওয়া যাবে এটা না, ধরো এরকম ফিগারও হতে পারে। কিন্তু ফিগারটা কিরকম হতে পারে? ধরো এরকম একটা ত্রিভুজ আছে, তো এইখানে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে কি বললা? ধরো ও পয়েন্টের রেসপেক্টে আমি হচ্ছে, হ্যালো, তোমরা কেউ মাইক্রোফোন অন রেখো না আমি কথা বলার সময়, তাহলে বুঝতে পারবে না, কি ইকো হবে। তো এখানে একটা নির্দিষ্ট রেশিওতে আমি ধরো হোমোথেটি দিলাম, দেওয়ার পরে আমি নতুন একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে এ ড্যাশ, এটা হচ্ছে বি ড্যাশ, এটা হচ্ছে সি ড্যাশ। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো, কথা শোনা যাচ্ছে না যাচ্ছে না? শোনা যাচ্ছে ভাইয়া। আমার এখানে একটা নোটিফিকেশন আসছে যে অডিওতে প্রবলেম হতে পারে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই এ বি লাইন আর এ ড্যাশ বি ড্যাশ লাইন, এইটা কি আসলে এ বি লাইনটা কি ও পয়েন্টের রেসপেক্টে কে স্কেল ফ্যাক্টরে এ ড্যাশ বি, মানে এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে এ বি এর হোমোথেটি, তাই তো? এখন এ ড্যাশ বি ড্যাশ আর এ ড্যাশ বি ড্যাশ আর এ বি, এই দুইটার মাঝখানের অ্যাঙ্গেল, আর এসি আর এ ড্যাশ সি ড্যাশের মধ্যে অ্যাঙ্গেল, মানে এ বি আর এসি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আর এ ড্যাশ সি ড্যাশ এ ড্যাশ বি ড্যাশ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল গুলো সমান হবে। এটাই বলছিলাম যে হোমোথেটির মাধ্যমে আসলে অ্যাঙ্গেল গুলো প্রিজার্ভ থাকে। বুঝতে পেরেছো? তো এই ব্যাপারগুলা এগুলো প্রুফও করা যায়, তুমি নিজেই প্রুফ করতে পারবে, কারণ আমাদের রেশিও আর সেন্টার দেওয়া আছে। সো আমি নরমালি আমরা যে জিওমেট্রি অলরেডি পড়ে এসেছি সেটা ব্যবহার করে আমরা আসলে এটা প্রুফ করতে পারবো। আচ্ছা কেমন? ভাইয়া, জিওমেট্রি পড়ে আসছে বলতে এটা কি জিওমেট্রি? যে জিওমেট্রি পড়ে আসছি মানে আমি শাখা। ধরে নিচ্ছি তোমরা স্কুল কলেজে স্কুল পড়েছো, তো তোমাদের স্কুলে যে হায়ার ম্যাথমেটিক্স আছে বা জেনারেল ম্যাথমেটিক্স আছে সেখানে যা পড়েছো আর কি, সেগুলোর কথা বলছি। বুঝতে ভাইয়া, পেরেছো? হ্যাঁ, যদি দুইটা লাইন প্যারালাল না হয় তাহলে তাদের হোমোথেটিক সেন্টার কি রকম হবে ওটা একটু আরেকবার বলবেন? দুইটা লাইন প্যারালাল না হলে তাদের হোমোথেটিক সেন্টার, এইটা নিয়ে আমি একটু কনফিউজড হয়ে গেছি, এই জন্য আমি তোমাদেরকে এখনো বলছি না। ঠিক আছে, সো সেটা নিয়ে আমরা কথা বলবো। বাট আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে যদি প্যারালাল লাইন থাকে দুইটা তাহলে তাদের হোমোথেটিক সেন্টার আমরা পাবো। শুরুতে আরেকটা জিনিস বলেছি সেটা হচ্ছে যে একটা ডায়াগ্রামকে যদি আমরা একটা সেন্টার সাপেক্ষে একটা স্কেল ফ্যাক্টর দিয়ে হোমোথেটি দিই তাহলে নতুন যে ডায়াগ্রামটা পাওয়া যাবে সেটা হচ্ছে অরিজিনালটার সিমিলার। তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে লাইনগুলো যেটা, ঠিক আছে, লাইনগুলো হচ্ছে একটা লাইনকে হচ্ছে তুমি যদি হোমোথেটি দিয়ে আরেকটা লাইনে নিয়ে যাও তাহলে এই লাইনগুলো প্যারালাল হবে। ঠিক আছে,
এবং একটা মানে হোমোথেটির পরে আসলে নতুন এবং মানে প্রিভিয়াস ফিগারের লাইনগুলোর মাঝখানে যে অ্যাঙ্গেল, নতুন ফিগারে যে লাইনগুলোর মাঝখানে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল গুলো আসলে প্রিজার্ভ থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো জানাটা খুব জরুরি। এখন এই যে এত কিছু জানলাম, আরো কিছু মানে প্রপার্টিজ আছে যেগুলো আমরা সামনে পড়বো। তো এইগুলা অ্যাপ্লিকেশন কোথায় সেটা আমাদের একটু জানার দরকার আছে। সেটা হচ্ছে, তার আগে একটা ছোট্ট প্রশ্ন করে ফেলি। তোমরা কি বলতে পারবা যে কোনো একটা একটা ট্রায়াঙ্গেল যদি বলে, আচ্ছা ধরো একটা একটা লাইন, হ্যাঁ, এ বি হচ্ছে একটা লাইন সেগমেন্ট, এটাকে ধরো আমি এ বি কে ধরো একটা পয়েন্ট ও এর সাপেক্ষে আমি রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট করে আমি ধরো এ ড্যাশ আর এ ড্যাশ কোথায় পাবো, এ ড্যাশ হচ্ছে এটা, আচ্ছা ভাই, আমার এটাই প্রশ্ন ছিল, এরকমই মনে হয় যে হ্যাঁ হোমোথেটিক আমার প্রশ্নটা কি হচ্ছে, জেনারেলাইজড ভার্সন রিফ্লেকশনের? হ্যাঁ মানে রিফ্লেকশন হোমোথেটি একটা স্পেশাল কেস আর কি। তো এখন আমি এটাকে যদি হোমোথেটি বলতে চাই, তাহলে এইচ অফ কি বলতে হবে বলো তো? ধরো এটা হচ্ছে ও পয়েন্ট, O-1 হ্যাঁ, কে বললা? ভেরি গুড, ভেরি গুড। কারণ কি, কারণ খেয়াল করে দেখো যে এই পয়েন্টটার সাপেক্ষে রিফ্লেক্ট করার মানে হচ্ছে এইটুকু আর এই লেন্থটা সমান, বাট ও এর যে ডিরেকশনে এ আছে তার ঠিক উল্টো দিকে হচ্ছে এ ড্যাশ আছে না। তার মানে তুমি বুঝতেই পারছো যে আমার যে স্কেল ফ্যাক্টরটা সেটা নেগেটিভ হয়ে যাবে, এবং যেহেতু দূরত্ব সমান দুই ক্ষেত্রে, তো -1 হবে। ঠিক আছে, তো এখন চলো আমরা প্রবলেম সলভ করি। প্রবলেম সলভ করলে পুরো জিনিসটা আসলে কিভাবে কাজে লাগে সেটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ভাইয়া কেমন? হোমোথেটির ধরো একটা সবগুলা থিওরেম কি ওই রিফ্লেকশনে করা যাবে, ইউজ করা যাবে? রিফ্লেকশনের, আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে, করা যাবে, করা যাবে। তো আহ, আমাদের প্রবলেমটা শোনো এরকম। ধরো এটা হচ্ছে একটা সার্কেল, এই সার্কেলের মধ্যে একটা এই হচ্ছে একটা লাইন সেগমেন্ট বা কর্ড, এটা হচ্ছে A, ঠিক আছে। এইবার ধরো একটা সার্কেল আছে, ঠিক আছে, যেই সার্কেলটা কিনা আমার বড় সার্কেলটার নাম আমি যদি দেই, ধরো বড় সার্কেলটার নাম আমি ধরো দিলাম C1, আর ছোট সার্কেলের নাম আমি ধরো দিলাম হচ্ছে C2। ঠিক আছে, তো C2 সার্কেলটা AB এর AB এর ই পয়েন্টে ট্যানজেন্ট, আর বড় সার্কেলটাকে ধরো ই পয়েন্টে টাচ করে। ঠিক আছে, বুঝতে পারছো? তো কোয়েশ্চেনটা হচ্ছে যে C1 আর C2 এই দুইটা হচ্ছে সার্কেল, AB হচ্ছে একটা কর্ড অফ C1। ঠিক আছে, এবার C2 আমরা ট্যানজেন্ট সাইনটা এইভাবে দিই, ট্যানজেন্ট C1 and C2 tangent AB at E। ঠিক আছে, তো আমার প্রশ্ন হচ্ছে প্রমাণ করতে হবে যে PE intersects C1 at the midpoint of arc AB that does not contain P। বুঝতে পারছো? মানে তুমি যদি এবার P আর E এই পয়েন্টটা যোগ করে দাও, ঠিক আছে, যেই পয়েন্টটাতে ছেদ করলো, ধরো এই পয়েন্টটার নাম আমি দিলাম হচ্ছে F। F পয়েন্টটা হবে তোমার এই যে বড় আর্কটা আছে না, এই আর্কটা মিড পয়েন্ট। এটা প্রুফ করতে হবে। কোশ্চেন সবাই বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, কিভাবে করা যেতে পারে বলো তো? তো ভাই আমার কেন জানি মনে হইতেছে যে এ বি কে ঘোরানো যাইতে পারে, ঘোরানো গেলেও সমান থাকবে, কারণ প্রত্যেকটা মানে এই থেকে এবি সমান দূরত্বের চাপ মেবি সমান, এই জন্য। এবি কে ঘোরালে এই ডিসটেন্সটা কি সবসময় সমান থাকবে?
আমার মনে হয় না। আচ্ছা ভাইয়া, এফ যদি এবি যে আরটা আছে এটার মানে এবি আরটা মিড পয়েন্ট হয় তাহলে এ এফ আর বি এফ কি ইকুয়াল হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতে আছে যে মানে তুমি তো আলটিমেটলি তোমাদেরকে কি প্রুফ করতে হবে যে এফ হচ্ছে এ এফ বি আর্কটার মিড পয়েন্ট। তার মানে তুমি বুঝতেই পারছো যে এফ কর্ডটাকে যদি এফ বি কর্ডের সমান দেখাতে পারো তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা অলরেডি একটা থিওরেম জানি, সেই থিওরেমটা কি, তাহলে কথা কেটে গেছে, পয়েন্ট অফ টেনজেন্সি। কথা বোঝা যাচ্ছে না। আরেকবার রিপিট করুন। আচ্ছা, মানে আমরা যে একটা থিওরেম জানি, সেই থিওরেমটা হচ্ছে যে দুইটা সার্কেল যদি একটা আরেকটা ট্যানজেন্ট হয় তাহলে পয়েন্ট অফ টেনজেন্সি এবং সার্কেল দুইটার সেন্টার, এই তিনটা পয়েন্ট কোলিনিয়ার হয়। এটা জানি না আমরা? হ্যালো, কথা কি শুনছো নাকি এখনো কেটে যাচ্ছে? রিপিট করে। মানে দুইটা সার্কেল যদি একটা আরেকটাকে স্পর্শ করে তাহলে পয়েন্ট অফ টেনজেন্সি মানে স্পর্শবিন্দু আর কেন্দ্র, এই তিনটা পয়েন্ট কোলিনিয়ার, একই লাইনের উপরে থাকে। এটা জানি না আমরা? ভাইয়া। এটা জানো? এবং এটা শুধু এক্সটার্নাল টেনজেন্সির ক্ষেত্রে না, ইন্টারনালের ক্ষেত্রেও কিন্তু এটা সত্যি, তাই না? হ্যাঁ এটা তো আমরা খুব ভালোভাবেই জানি। এটা কিভাবে প্রুফ করা যায়? কারণ আমরা এর আগে যে থিওরেমটা পড়েছিলাম সেটা হচ্ছে যে একটা সার্কেলের একটা ট্যানজেন্ট যদি থাকে তাহলে এই সার্কেলের থেকে পয়েন্ট অফ টেনজেন্সিতে যে ব্যাসার্ধটা যায় সেটা ওই ট্যানজেন্টের উপরে লম্ব, তাই না? এটা আমরা জানি না? তো সিমিলারলি আরেকটা সার্কেল যদি এটাকে টাচ করে তাহলে এইটার সেন্টার থেকে আমি যদি পয়েন্ট অফ টেনজেন্সিটাতে টাচ করে মানে টেনজেন্সি দিয়ে একটা ব্যাসার্ধ থাকি তাহলে এই স্পর্শকটার উপরে ডানের অ্যাঙ্গেলটাও লম্ব, তাহলে দুইটা 90 ডিগ্রি মিলে আসলে কি 180 ডিগ্রি হয়ে যায় না? এটাই তো প্রুফ ছিল, তাই না? এভাবেই প্রুফ করে না এটা? হ্যাঁ কথা কি বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ, আর ইন্টারনালের ক্ষেত্রেও দেখবা যে দুইটাই পারপেন্ডিকুলার, তার মানে দুইটা আসলে দুইটা সেন্টার একই লাইনের উপরে থাকে, একই ব্যাপার। তো এই আইডিয়াটা আমরা এখানে ব্যবহার করতে যাচ্ছি। তো এটা যদি ব্যবহার করতে চাও তাহলে খেয়াল করে দেখো তো, বড় সেন্টার এটা আর বড় সার্কেলের সেন্টার এটা, তার মানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে এই যে এটা ধরো এম, আচ্ছা এটা ধরো হচ্ছে তোমার O2 আর এই সেন্টারটা ধরো হচ্ছে O1। তার মানে আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে PO2 এবং O1 কোলিনিয়ার, PO2 O1 কোলিনিয়ার। এখন এইটা যেহেতু কোলিনিয়ার আছে, কোলিনিয়ার যেহেতু এই তিনটা পয়েন্ট, এখন আমি চিন্তা করছি যে পি সেন্টার ধরে আমি যদি PO1 বাই PO2 এই রেশিওতে হোমোথেটি দেই ছোট সার্কেলটাকে, তাহলে আমরা কিন্তু বড় সার্কেলটা পাবো। এটা কি বুঝো? মানে O2 পয়েন্টটা এই তোমার PO1 বাই PO2 এই স্কেল ফ্যাক্টরে হোমোথেটি দেয়াতে O1 পয়েন্টে গিয়ে ম্যাপড হচ্ছে। ঠিক আছে, তো যদি এটা হয় এবার আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই সেন্টারের সাপেক্ষে আমরা তো জানি যে একটা ডায়াগ্রামকে কোন একটা পয়েন্টের সাপেক্ষে হোমোথেটি দিলে নতুন যে ডায়াগ্রামটা পাওয়া যায় সেটা হচ্ছে অরিজিনাল ডায়াগ্রামটার সিমিলার, তাই না? তার মানে এই পি পয়েন্ট থেকে আমি এই সার্কেলের উপরে যে পয়েন্ট গুলাই তোমার যোগ করে এক্সটেন্ড করব সবগুলা পয়েন্টের হোমোথেটি হবে হচ্ছে এই যে বড় সার্কেলের এই পয়েন্টটা। ধরো এই পয়েন্টটা যদি এম হয় তাহলে এটা হচ্ছে এম ড্যাশ, তো পি পি এর সাপেক্ষে এম ড্যাশ হবে হচ্ছে তোমার এম পয়েন্টের হোমোথেটি। ঠিক আছে, সো যারা এটা বিশ্বাস করতে যাচ্ছ না যে ভাইয়া এটা কিভাবে সম্ভব, তার মানে আপনি বলতে যাচ্ছেন যে পিএম ড্যাশ বাই পিএম এটা ইকুয়ালস টু হচ্ছে PO1 বাই PO2 হবে। তুমি কি আমার কথাটা বুঝছো কি বলছি আমি? এটা ধরো M2 পয়েন্ট, এটা হচ্ছে M1 পয়েন্ট। ঠিক আছে, তো আমি বলতে যাচ্ছি যে পি পয়েন্ট থেকে তুমি যদি এই সার্কেলের উপরে যে কোনো পয়েন্ট যোগ করে বর্ধিত করতে থাকো তাহলে ছোট এবং বড় সার্কেল গুলাকে লাইনগুলো যে বিন্দুতে ছেদ করবে সেখানে বড় সার্কেলের পয়েন্টটা ছোটটা হোমোথেটি হবে ওই একই রেশিওতে। তো এটা কিভাবে প্রুফ করা যায়? দাঁড়াও আমরা হচ্ছে এটা প্রুফ করার চেষ্টা করি। সেটা মানে জাস্ট তোমাদেরকে দেখাই, এখন আপাতত তো এই থিওরেমটা শিখেছো, আচ্ছা ভাইয়া, বিশ্বাস করতে। দুইটা ডায়াগ্রামে যদি আমরা দেখাইতে পারি যে দুইটা পয়েন্ট এরকম মানে একটা হোমোথেটি কিসের সাপেক্ষে যদি মানে হোমোথেটি করি তাহলে হচ্ছে গিয়ে দুইটা পয়েন্ট অ্যালাইন করে, তাইলে কি আমরা বলতে পারবো না যে পুরা ডায়াগ্রামটা অ্যালাইন করে? হ্যাঁ, মানে তুমি একটা র্যান্ডম ভ্যারিয়েবল পয়েন্ট ধরে নিবা এই সার্কেলটার উপরে, এটাই বলতে যাচ্ছিলাম। যে ধরো আমি একটা র্যান্ডম ভ্যারিয়েবল একটা পয়েন্ট ধরে নিলাম এটার উপরে, এটা হচ্ছে এক্স, এটা ধরো x2।
তাহলে আমি এবার কি করছি, আমি x2 p এর সাথে x2 যোগ করে বর্ধিত করে দিচ্ছি। তো এটা এখানে হচ্ছে x1 পয়েন্টে ছেদ করছে, ঠিক আছে। তো এইবার একটু মন দিয়ে খেয়াল করো, দেখো তো PO2 x2 আর PO1 x1, এই যে ইয়েগুলা তোমার, এই যে দুইটা ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজগুলা কি আসলে ইয়ে না, মানে এই ত্রিভুজগুলো similar triangle হয় না? দেখো তো। কেন সিমিলার হবে এটা কি কেউ বলতে পারবা? কেন্দ্রস্থ একটা ট্যানজেন্ট কোণগুলা থাকলে যে- এটা প্রুভ করা যায় যে এটা প্যারালাল হবে। বলো। পি পয়েন্টে ট্যানজেন্ট আছে, এর উপরে রাইট? একটা ট্যানজেন্ট। হ্যাঁ, ভেরি গুড। তারপরে ও বলেছে ইয়ে হ্যাঁ, ভেরি গুড। ও যেটা বলেছে দেখো, ও বলেছে যে পি পয়েন্টে যদি আমরা একটা কমন ট্যানজেন্ট আঁকি, তাহলে একান্তর বৃত্তাংশস্থ কোণের যে উপপাদ্য, এইটা বাংলা তো শুনছো, ইংলিশ মিডিয়াম যারা তারা হচ্ছে এটা কি অল্টারনেট সেগমেন্ট থিওরেম বলে না এটাকে, সেটা হচ্ছে যে এই যে দেখো এই কোণটা কি হবে তোমার, এই কোণের অর্ধেক হবে না? এটা যেহেতু কেন্দ্রস্থ কোণ, মানে আমি গোলাপি রং দিয়ে যেই অ্যাঙ্গেলটা মার্ক করলাম সেটা অ্যাকচুয়ালি কি এই অ্যাঙ্গেলটা সমান না, তাই না? এখন এই যে এই অ্যাঙ্গেলটা কি আসলে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক না? তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের অর্ধেক। আবার একইভাবে দেখা যাচ্ছে যেহেতু পি দিয়ে যে ট্যানজেন্ট আঁকছি এটা তো ছোট সার্কেলটারও ট্যানজেন্ট, তার মানে এই অ্যাঙ্গেলটা, আমি যে অ্যাঙ্গেলটার কথা বলছি সেটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা আসলে এই PO2 x2 এই কোণের অর্ধেক। তার মানে একই কোণ যদি দুইটা কোণের অর্ধেক হয়, তার মানে এই দুইটা কোণ আসলে কি সমান না? কেন্দ্রস্থ কোণ দুইটাই সমান। বুঝছো কি কথাটা, না বোঝো নাই? বাকিরা এটা কোন 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 দিয়েও তো করে ফেলা যায়। হ্যাঁ বলো। O2 কি দিয়ে করে ফেলা যায়? px2 O2 px2 আর O1 px1 কোন দুইটা তো সমান। ভেরি গুড, ভেরি গুড। ও হচ্ছে আরেকটু সহজ রাস্তা বলেছে, সেটা হচ্ছে ও বলছে যে এই ত্রিভুজগুলো তো আসলে সমদ্বিবাহু ত্রিভুজ না, দুইটাই তো আসলে ব্যাসার্ধ হ্যাঁ। দিয়ে তৈরি। এবং একটা যেহেতু কমন অ্যাঙ্গেল আছে, তার মানে এই কোণটা আসলে এই কোণেরও সমান, আবার এই কোণটা এই কোণেরও সমান। তার মানে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এই লাইন দুইটা প্যারালাল পাচ্ছি, রাইট? এবং প্যারালাল পাওয়াতে কি দাঁড়াচ্ছে, রেশিওটা দেখো তো, PO2 বাই PO1 ইকুয়ালস টু কি আসবে, PX2 বাই PX1 আসবে না? তো এইটাই আমি খুঁজতেছিলাম না শুরু থেকে, যে আমি র্যান্ডম একটা পয়েন্ট x2 ধরে নিয়েছি এই সার্কেলের উপরে, ছোটটার উপরে, এবং PX2 যোগ করে বর্ধিত করেছি, যেটা কিনা বড় সার্কেলকে x1 পয়েন্টে ছেদ করেছে। এবং তারপরে আমি দেখালাম যে PX2 বাই PX1 আসলে আমার এই যে হোমোথেটির যে স্কেল ফ্যাক্টরটা ছিল সেই স্কেল ফ্যাক্টরটা সমান। তার মানে আমি বলতে পারি এই সার্কেল দুইটার উপরে যে কোনো পয়েন্টই আসলে তোমার হচ্ছে, মানে এই পি থেকে তুমি যে কোনো একটা পয়েন্ট যোগ করে দিয়ে যদি বাড়াও, তাহলে যে দুইটা পয়েন্ট পাবা সেটা হচ্ছে এই দুটো হচ্ছে একটা আরেকটার হোমোথেটি, ঠিক আছে, পি পয়েন্টের সাপেক্ষে। তো এখন এইটা হওয়াতে সুবিধা কি দাঁড়ালো, এটা হওয়াতে আমার যেটা সুবিধা হইলো সেটা হচ্ছে যে তোমরা খেয়াল করে দেখো তো, যে কোনো র্যান্ডম একটা পয়েন্টের জন্য সত্যি দিছে, তার মানে যে কোনো পয়েন্টের জন্য সত্যি যে দেওয়া। কোনো পয়েন্টের জন্য সত্যি। হ্যাঁ, এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের কি দেখানো ছিল, যে AF আর BF এই দুইটা সমান দেখানোর দরকার, যেহেতু F কে আমরা মিড পয়েন্ট প্রুফ করবো, তাই না? সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, যে আমি P কে বর্ধিত করেছি, এটা হচ্ছে F পয়েন্টে এটাকে ছেদ করেছে, তাই না? এবার কি করব বলো, যে এই যে আমাদের যে ব্যাসার্ধের রেশিওতে যে ই পয়েন্টটা F পয়েন্টে ম্যাপ হয়েছে, এই ব্যাপারটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? আমরা বলতে পারি যে যেহেতু O2E কি তোমার AB এর উপরে লম্ব না, বলো তো? O2E তো AB এর উপরে লম্ব হবে, তাই না? কারণ E পয়েন্টটা তো এই পয়েন্ট অফ টেনজেন্সি, AB টা হচ্ছে ট্যানজেন্ট, তাই না? হ্যাঁ, তো তার মানে O2E যদি এই হয়ে গেছে তো। হ্যাঁ, প্রুফ হয়ে গেছে। O2E যদি এটার উপরে পারপেন্ডিকুলার হয়, AB এর উপর পারপেন্ডিকুলার হয়, তাহলে আমি বলবো না যে O1F অবশ্যই AB এর উপরে পারপেন্ডিকুলার, কারণ আমরা তো জানি যে O2E এর হোমোথেটি হচ্ছে O1F, এবং হোমোথেটি দিলে আসলে অ্যাঙ্গেল প্রিজার্ভ থাকে, তাই না? তার মানে O2E AB এর সাথে যে অ্যাঙ্গেল তৈরি করেছিল, কথাটা বুঝছো, 1F ও AB এর সাথে একই অ্যাঙ্গেল তৈরি করবে। তো এখন তোমরা আমাকে বলো যে O1F যদি AB এর উপরে পারপেন্ডিকুলার হয়, তো O1 তো হচ্ছে বড় বৃত্তটার সেন্টার, তাই না? এবং কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমি বলতে পারি না যে O1F টা হচ্ছে
এবি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর। কথাটা কি বুঝছো যে লম্ব সমদ্বিখণ্ডক এটা বলতে পারি? জি ভাই। হ্যাঁ জি বলতে ভাইয়া। পারি না? যদি বলতে পেরে থাকি তার মানে লম্ব সমদ্বিখণ্ডক হওয়া মানে কি, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো পয়েন্ট থেকে, যে কোনো পয়েন্ট এক্স থেকে কি আসলে এই দুইটা পয়েন্টের ডিসটেন্স সমান হবে না? তার মানে আমি বলতে পারি এফ আর এফ বি সমান। বুঝতে পারছো? অর্থাৎ এটা চাপের মধ্যবিন্দু। পুরো ব্যাপারটা কি করলাম সেটা আরেকবার একটু বলি। আমরা মাঝখানে তো অনেক হাবিজাবি প্রুফ করেছি যে কেন সার্কেলটাকে হোমোথিটি দিলে পি এর সাপেক্ষে সবগুলা পয়েন্টের জন্য এই রেশিওটা সেম থাকবে, এটা দেখিয়েছি আমরা। তখন আমরা আসলে প্রমাণ থেকে একটু বের হয়ে গিয়েছি, তাই না? তো এবার যদি আমি এই প্রমাণটাকে একদম শর্টলি বলতে চাই, সেটা হবে হলো যে এই ছিল সার্কেল, এই ছিল ট্যানজেন্ট, এটা ছিল ছোট সার্কেল, এই পয়েন্টটা হচ্ছে পি। এইবার পয়েন্ট অফ টেনজেন্সি ছিল ই, এটা ছিল এ, এটা ছিল বি। পি আর ই কে বর্ধিত করলে আমরা এখানে এফ পয়েন্টে ইন্টারসেকশন পাই। এইবার আমি বলতে চাচ্ছি যে এই ও টু যদি এটার সেন্টার হয়, এটা যদি O1 হয়, তাহলে পি এর সাপেক্ষে PO1 বাই PO2 হোমোথেটি দিলে আমরা হচ্ছে O2 কে O1 এ ম্যাপ করতে পারি। তো সিমিলারলি এই সার্কেলের উপরে সবগুলো পয়েন্টের জন্য যেহেতু এই হোমোথেটি যেটা প্রিজার্ভ থাকবে, তার মানে হচ্ছে PE কে আমরা সেম রেশিওতে যদি হোমোথেটি দেই, ই কে আমরা যদি ই পয়েন্টকে আমরা যদি টি সেন্টারের সাপেক্ষে সেম রেশিওতে ডায়ালেক্ট করি, তাহলে আমরা পাবো হচ্ছে এফ পয়েন্ট, তাই না? এইবার আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে O2E আর O1F, ভাইয়া কথা এই কেটে লাইন দুটো যাচ্ছে। হচ্ছে আচ্ছা, O2E লাইনটা হচ্ছে O1F হচ্ছে O2E এর হোমোথেটি, এটা তো বোঝা গেছে তাই না? বুঝতে পেরেছো? কারণ মাঝখানে সবগুলা লাইনের জন্য তো এটা সেম থাকবে। তার মানে যদি এইটাই হয়, তাহলে O2E যেহেতু AB এর উপরে লম্ব, আমি বলতে পারি O1F হবে হচ্ছে AB এর উপরে লম্ব। ঠিক আছে? কারণ হোমোথেটিতে তো তোমার এই অ্যাঙ্গেল প্রিজার্ভ থাকে। কেন থাকে? কারণ এই লাইন দুটো প্যারালাল হবে, এবং এই লাইন দুটো কেন প্যারালাল হবে? কারণ রেশিও গুলো সমান ছিল। PO2 বাই PO1 ইকুয়ালস টু হচ্ছে তোমার P বাই PF ছিল। তো আমার ফর্মুলা যেটা বলে আর কি, আমাদের থিওরেম আগে আমরা পড়ে এসেছি। সো O2E আর O1F প্যারালাল, তার মানেই হচ্ছে এটা এটার উপরে লম্ব। তো এটা এটার উপর লম্ব হওয়ার মানে কি, যে O1 যেহেতু বৃত্তের কেন্দ্র, এবং কেন্দ্র থেকে যার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, পারপেন্ডিকুলার মানে এটা কি পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য সেন্টার টু আ কর্ড বাইসেক্টস দ্য কর্ড। ঠিক আছে? তার মানে আমি বুঝতে পারছি যে O1F হলো পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ AB। দ্যাট মিন্স F AB আর A আর B দুইটা পয়েন্ট থেকে ইকুইডিস্ট্যান্ট, মানে F হচ্ছে A আর B দুইটা পয়েন্ট থেকে সমদূরবর্তী। ঠিক আছে? এই হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এবার হোমোথিটির আরেকটা অ্যাপ্লিকেশন আমরা কোথায় দেখবো, আমাদের যেটা আমরা পড়ে ফেলেছি, খুবই সুন্দর এবং খুব সহজে করে ফেলা যায়, সেটা হচ্ছে 9 পয়েন্ট সার্কেল। 9 পয়েন্ট সার্কেলে যে ভাইয়া ওই আমার একটা 9টা পয়েন্ট প্রশ্ন একই ছিল। সার্কেলের উপরে। বলো প্লিজ। প্রশ্নটা হচ্ছে কি পি এর সাপেক্ষে কি বলো। পি এর হোমোথেটি ডিফাইন্ড? কি পি পি এর এর হ্যাঁ, এটা সাপেক্ষে এটা এক সময় বলা হয় পি এর সাপেক্ষে পি এর হোমোথেটি আনডিফাইন্ড বলে কিছু কিছু সময়, আবার কিছু কিছু সময় বলে যে পি এর সাপেক্ষে পি এর হোমোথেটি হচ্ছে পি। ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ তো তুমি ধরে নাও পি এর সাপেক্ষে পি এর হোমোথেটি। আচ্ছা, কেন আনডিফাইন্ড বলে এটাও তো আসলে তোমার বোঝার কথা, কারণ ওই পি এর থেকে পি 0/0 লাইনটার এসে পি পয়েন্টের পড়তেছে। ডিসটেন্স কত? তো জিরো যদি হয় তখন তো সামথিং বাই জিরো চলে আসে, বা 0/0 চলে আসে। তো সেই জন্য আমরা এটাকে আনডিফাইন্ড করি। ঠিক আছে? বা অনেক সময় মানে ইয়ের জন্য, মানে ক্যালকুলেশনের সুবিধার্থে অনেক সময় আমরা করি কি, আহ তোমার পিকে ওই পিকেই বলি হচ্ছে পি এর হোমোথিটি। ঠিক আছে? তো এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে 9 পয়েন্ট সার্কেল। তো 9 পয়েন্ট সার্কেলে 9টা পয়েন্ট যে তোমার একই সার্কেলের উপরে থাকবে। কোন 9টা পয়েন্ট? ট্রায়াঙ্গেলের 3টা সাইডের মিড পয়েন্ট, এবং ট্রায়াঙ্গেলের 3টা ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপরে আঁকা পারপেন্ডিকুলার গুলার ফিট, মানে লম্বগুলোর পাদবিন্দু। এই তিন বাহুর মধ্যবিন্দু, এই তিনটা মোট 6টা গেল। এবং লম্ব বিন্দু থেকে প্রত্যেকটা শীর্ষের দূরত্বের ঠিক মধ্যবিন্দু গুলা, এই 3টা পয়েন্ট। এরকম 9টা পয়েন্ট আসলে একই সার্কেলের উপরে থাকে। সেটা আমরা প্রুফ করব ইউজিং হোমোথেটি। শুধু তাই না, আরো কিছু জিনিস আমরা দেখবো। তো এটা হচ্ছে সিনথেটিক, মানে নরমালি হচ্ছে তোমার অ্যাঙ্গেল চেঞ্জ করে প্রুফ টুফ করা যায়, কিন্তু অনেক সময় লাগে আর কি, বেশ বড়। হোমোথেটি ইউজ করলে জিনিসটা অনেক সহজে করা যায়। ঠিক আছে? তো আমরা একটু ছবি আঁকি, এটার জন্য একটু ভালো ছবি আঁকা লাগবে। ভালো ছবিটা আঁকার চেষ্টা করি। এই হচ্ছে হুম
আমি তো চোখের আন্দাজে আঁকছি, তো একটু ইয়ে হতেও পারে। না ভাই ঠিক আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? আচ্ছা, মিড পয়েন্ট গুলা কিভাবে নিব? Point গুলা ভাই ধরো- ভাই, আপনি তো এইচ এর সাপেক্ষে সার্কামস্টান্সের উপর 1/2 রেশিও নিয়ে হোমোজিনিটি করবেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। বাহ, তুমি তো আগে থেকেই জানো এটা, জোস। নিলে আচ্ছা, তারপর আমি তাহলে তোমাকে বেশ কিছু কোয়েশ্চেন করবো মাঝখানে, দেখবো যে তুমি পুরো জিনিসটা কি ঠিকঠাক বুঝছো কিনা। ঠিক আছে, এটা হচ্ছে ধরো, এটা মিড পয়েন্ট ধরো এম, এটা ধরো এন, এটা হচ্ছে মিড পয়েন্টটা ধরো আমি বললাম হচ্ছে ই, এই ফিট অফ পারপেন্ডিকুলার এটা ধরো হচ্ছে ডি, এটা ধরো ই, এন্ড এটা হচ্ছে এফ এ, কেমন? আর হচ্ছে মধ্যবিন্দুগুলো, মধ্যবিন্দুগুলো কিসে? এই এই, এটা, ঠিক আছে। তো আমরা একটু হাত দিয়ে আঁকার চেষ্টা করে দেখি যে আমাদের পয়েন্ট গুলো আসলে কি মোটামুটি একই সার্কেলের উপরে পড়ে কিনা। হ্যাঁ, এই হয়েছে না মোটামুটি? বুঝতে পারছো? আচ্ছা, এটা ধরো হচ্ছে এক্স, এটা ধরো ওয়াই, আর এই মিড পয়েন্ট হচ্ছে জেড। হ্যাঁ, আচ্ছা, তো এই যে আমরা এখানে হোমোথেটি ইউজ করতে চাই, তার জন্য আমাদের ছোট দুইটা জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে, তোমরা কি এইটা জানো যে এইচ পয়েন্টটাকে বিসি এর সাপেক্ষে আমি যদি রিফ্লেক্ট করি, তাহলে সেই পয়েন্ট আসলে সার্কেলের উপরে পড়ে? এটা কি জানো তোমরা? জি। হ্যাঁ কি বললেন এইচ আবার হচ্ছে লম্ববিন্দু, লম্ববিন্দুকে তুমি যদি কোনো এই তিনটা বাহুর সাপেক্ষে তুমি যদি রিফ্লেক্ট করে দাও, তাহলে যে পয়েন্ট গুলা পাবা সেই পয়েন্ট গুলো আসলে সার্কম সার্কেলের উপরে পড়বে, এবিসি এর পরিবৃত্তের উপরে পড়বে। ঠিক আছে, তো এটা প্রুফ করা খুবই সহজ, আসলে দেখানোর কিছু নাই। যারা প্রুফ দেখতে চাও তাদের জন্য জাস্ট খালি ছোট করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে, এই ধরো তোমার এটা হচ্ছে এইচ, এখন এটাকে আমি হচ্ছে জাস্ট এটা এই লম্বটাকে ধরো এক্সটেন্ড করে দিয়েছি। হ্যাঁ, তো এখন লম্বকে যদি আমি এক্সটেন্ড করে দিই, কি হইলো? লম্বকে এক্সটেন্ড করে দেওয়ার পরে কি হবে বলো? এই কোণটা হবে হচ্ছে এই কোণটার সমান, তাই না? যেহেতু একই বৃত্তস্থ কোণ। আবার এই কোণটা কার সমান? এই কোণের সমান না? বুঝতেছো? মার্ক করা অ্যাঙ্গেল গুলা দেখছো? একই চাপ, এটার নাম ধরো দিলাম পি, এটা হচ্ছে কিউ। তাহলে পি এর উপরে এ বি সি, সরি এটার নাম ধরো সি, তাহলে পিসি চাপের উপরে দণ্ডায়মান পিবিসি will be equals to PAC. Again, PAC আসলে কিসের সমান হবে? PAC হবে হচ্ছে তোমার সিবিএইচ এর সমান। কেন সিবিএইচ এর সমান বলো তো? কারণ এই যে এই চারটা পয়েন্ট একটু অন্য কালার দিয়ে মার্ক করে দেখো, এইটা 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 এইটা, এই চারটা পয়েন্ট আসলে সাইক্লিক, তাই না? কারণ এই অ্যাঙ্গেল গুলা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, রেড কালার দিয়ে মার্ক করলাম যেটা, এটা 90 ডিগ্রি। সো এই চারটা পয়েন্ট সাইক্লিক, তো সেটা ব্যবহার করে আমরা পাই হচ্ছে এটা সিবিএইচ। তার মানে খেয়াল করে দেখো যে এই অ্যাঙ্গেলটা টিক মার্ক করলাম যেটা, এটা এটার সমান। সিমিলারলি আমরা দেখাতে পারি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান, আর মাঝখানে হচ্ছে সাধারণ বাহু। সুতরাং সর্বসমতা দিয়ে প্রুফ করে ফেলা গেল, মানে প্রুফ হয়ে গেল যে এইচ পয়েন্টের রিফ্লেকশনটাই হচ্ছে পি। বুঝছো? বুঝছো? তাহলে তখন কি সর্বসম হয়ে যাবে না? বিএইচসি আর বিপিসি সর্বসম, এবং সিন্স পি পয়েন্ট এই সার্কেলের উপরে আসে, তখন আমি বলতে পারি যে হাইটও তো সমান। তার মানে এই এইচ থেকে বিসি এর যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, মানে এইচ থেকে বিসি এর যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা পি থেকে বিসি এর ডিসটেন্সের সমান। ঠিক আছে, তার মানে আমরা প্রমাণ করলাম যে এইটা ধরো, এই পয়েন্টের নাম আমি ধরো দিলাম হচ্ছে আই। ঠিক আছে, এইটা হচ্ছে তাহলে এইচ এর রিফ্লেকশন হচ্ছে আই। একইভাবে সেকেন্ড যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তুমি যদি এইচ কে এম এর সাপেক্ষে রিফ্লেক্ট করো, এইচ কে এম এর সাপেক্ষে রিফ্লেক্ট করার অর্থ কি? এইচ কে যদি এম এর সাপেক্ষে রিফ্লেক্ট করো, তাহলে এই পয়েন্টটাও সার্কেলের উপরে পড়বে, এবং শুধু সার্কেলের উপরে যে পড়বে তাই না, এটা হচ্ছে এ পয়েন্টটার অ্যান্টিপড। অ্যান্টিপড মানে হচ্ছে যে এ পয়েন্টের সাথে তোমার যদি এই সার্কাম সার্কেলটা
সেন্টার যোগ করে 12 মানে ব্যাসের অপর প্রান্ত বিন্দু, ঠিক আছে, মানে ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে এ ডায়ামেট্রিক্যালি অপোজিট। এটা কিভাবে প্রুফ করা যায় বলো? BM আর IJ প্যারালাল, বলো। BM আর IJ প্যারালাল, বিএম আর আর IJ আইজে প্যারালাল। কেন প্যারালাল? H এর H কে সেন্টার ধরে হোমোথেটিক, DM IJ তে যায়। এই কথাটা কি ঠিক? এইচ না? এইচ কে তুমি এইচ কে হোমোথেটিক সেন্টার ধরে এম কে হোমোথেটি দিলে যে পয়েন্টে পড়বে সেটা কি করে পাচ্ছ আমাকে বল। আমি তো জানি যে একটা আচ্ছা। সার্কেলের আচ্ছা, যেহেতু বলছেন যে H এর রিফ্লেকশন গুলো আমার সার্কেলের উপর পড়ে, তাহলে বাকিগুলোর রিফ্লেকশনও সার্কেলেই পড়বে, এজন্য। হ্যাঁ, বাকিগুলো মানে তার মানে তুমি অলরেডি তো এম যে সার্কেলের উপরে এটা ধরে ফেলছো, আমরা তো সেটাই প্রুফ করতে চাচ্ছি। ধরে ফেলতে, হ্যাঁ, ওই সার্কেলের মধ্যেই তো পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তুমি কি বুঝছো যে আমরা তো 9 পয়েন্ট সার্কেলে যে এই ডি এম এন জেড এগুলো আছে এটা তো আমি জানি না। আমি 9 পয়েন্ট সার্কেলে পুরো ব্যাপারটাই প্রুফ করবো জাস্ট ইউজিং হোমোথেটি, ঠিক আছে। সো ওই ব্যাপারটা আমরা এখানে ইউজ করতে পারবো না যে ডি এম জেড এন এগুলা যে একই সার্কেল আছে। কথাটা কি বুঝতে পারছো আমার? বুঝছো? হ্যাঁ, এই যে পয়েন্টের প্রপার্টিটা একটু আরেকবার বলেন। হ্যাঁ, যে যে পয়েন্টের পয়েন্টটা হচ্ছে, যে পয়েন্টটা সহজ কথা, যে পয়েন্টটা হচ্ছে এম এর সাপেক্ষে এইচ এর রিফ্লেকশন। তো প্রুফ করবো মানে এম এর রিফ্লেকশন যদি হয় তাহলে সেই পয়েন্টটা আসলে সার্কেলের উপরে পড়ে, এটা তোমাকে প্রুফ করতে হবে। অথবা উল্টাটা, যে ধরো এইচ এর ভাইয়া উপরে দেখো, বাড়াই দিলাম। হ্যাঁ বলো। BHC যে তো সামান্তরিক হবে, তার মানে অ্যাঙ্গেল BHC ইকুয়াল টু অ্যাঙ্গেল BJC, তার মানে অ্যাঙ্গেল BJC প্লাস অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু 180 ডিগ্রি। কোনটা সামান্তরিক হবে আরেকবার একটু বলবা, সবাই একটু বুঝুক। অ্যাঙ্গেল মানে BHC যে সামান্তরিক হবে, কেন তার সামান্তরিক মানে হবে একটু বলবা। বিকজ এটার কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করছে। ভেরি গুড, ভেরি গুড। তার মানে তুমি যেটা প্রুফ করতে যাচ্ছ সেটা হচ্ছে সিম্পলি রিফ্লেকশনটা সার্কেলের উপরে পড়ে, নট নেসেসারিলি এইচএম কে যোগ করে সার্কেলে ছেদ করায় তারপরে তুমি সমান সমান দেখাবা, এটা তুমি করবা না, রাইট? তাই তো? এখন তার মানে অ্যাঙ্গেল BHC ইকুয়াল টু অ্যাঙ্গেল BJC। এখন আমরা জানি যে অ্যাঙ্গেল BHC প্লাস অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু 180 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেল BJC আর অ্যাঙ্গেল BAC এর যোগফল হবে 180 ডিগ্রি। তার মানে সাইক্লিক। ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, সবাই কি ওর প্রুফটা বুঝতে পারছো? ও কি বললো? হ্যাঁ, BHJC প্যারালালোগ্রাম এটা হচ্ছে, তারপরে হ্যাঁ, ও যেটা বলেছে সেটা হচ্ছে যে BHCJ আসলে একটা প্যারালেলোগ্রাম। BHCJ কেন প্যারালেলোগ্রাম একটা? কারণ হচ্ছে BM আর MC সমান, আবার HM আর MJ সমান বাই ডেফিনেশন। আমি কি এভাবেই রিফ্লেক্ট করেছি। তো এখন তার মানে কি তোমার BHCJ এইটা এই চতুর্ভুজ একটা সামান্তরিক হবে, কারণ সামান্তরিক কর্ণগুলো দ্বিখণ্ডিত করে পরস্পরকে, ঠিক আছে। তো সেটা আমরা সর্বসমতা দিয়ে ইজিলি প্রুফ করতে পারি। তো এখন যদি সামান্তরিক হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সুবিধা কি দাঁড়াচ্ছে? সামান্তরিক হলে আমরা যেটা পাই সেটা হলো যে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সমান, যেহেতু সামান্তরিক বিপরীত কোণগুলো সমান। এইবার দেখো তো কোণ BHC ইকুয়ালস টু আসলে কি 180 ডিগ্রি মাইনাস কোণ A না? এটা তো তোমরা সিম্পলি জানার কথা, সিম্পল অ্যাঙ্গেল চেঞ্জ করেই পাওয়া যায়, ঠিক আছে। BHC এই অ্যাঙ্গেলটা আসলে তোমার 180 ডিগ্রি মাইনাস A এর সমান হবে, কেমন? ঠিক আছে। এইটা কিভাবে? তো এটা তোমরা সিম্পলি প্রুফ করতে পারো, কারণ এই কোণটা হচ্ছে তোমার, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস C, এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি মাইনাস B। সুতরাং এই দুইটার যোগফল কত হচ্ছে 180 ডিগ্রি, মানে হলুদ অ্যাঙ্গেল দুইটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস B মাইনাস C। তার মানে হচ্ছে তোমার 180 ডিগ্রি মাইনাস অফ 180 ডিগ্রি মাইনাস A, এটা আসছে না? ঠিক আছে। সো আলটিমেটলি কি দাঁড়ালো 180 ডিগ্রি, এই ভুল লিখছি? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ এই দুইটা সরি ঠিকই তো আছে, হলুদ অ্যাঙ্গেল দুইটা যোগফল হচ্ছে A। তাহলে এই এইচ অ্যাঙ্গেলটা কত হবে 180 ডিগ্রি মাইনাস A হবে না? তো এটাই তো আমরা ব্যবহার করেছি। তো এই অ্যাঙ্গেলটা যেহেতু BHC 180 ডিগ্রি মাইনাস A, সুতরাং BJC ও হচ্ছে 180 ডিগ্রি মাইনাস A, ঠিক আছে। সো 180 ডিগ্রি মাইনাস A হওয়ার মানে কি BJC আর A হচ্ছে সম্পূরক কোণ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তার মানে এই দুইটা মানে এই চারটা পয়েন্ট হচ্ছে সাইক্লিক। এই ছোট দুইটা জিনিস আমাদের জেনে রাখা দরকার ছিল আর কি। এটাকে ক্লিয়ার করে দেখি করতে।
আচ্ছা ভাইয়া, বিই সমান্তরাল সিজে বললেই তো আমাদের কাজ শেষ হয়ে যায়, এত কষ্ট করতে হয় না। কি বি এ সমান্তরাল বিই যেহেতু বিএইচ সিজে একটা সামান্তরিক, তাহলে তো বলতে পারি যে বিই সমান্তরাল সিজে। হুম আর তখন তখন তো বিইসি হচ্ছে লম্ব। হুম তাহলে তো এই যে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এসি যে হচ্ছে একটা লম্ব, তাহলে তো এ যে অলরেডি ডায়ামিটার হচ্ছে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ সেটা ভেরি গুড। হ্যাঁ ডায়ামিটার হওয়াতে তাহলে পরে কি দাঁড়ালো? তাহলে তো দাঁড়ালো যে মানে এ এর বিপরীত বিন্দু হচ্ছে যে অ্যান্টিপোড। একটু দাঁড়াও, তুমি বললা যে এসি যে 90 ডিগ্রি, এসি যে 90 ডিগ্রি হওয়াতে সুবিধা মানে হওয়াতে কি হইলো? তো মানে অর্ধবৃত্তস্থ কোণ। না না অর্ধবৃত্তস্থ তাহলে কোণ, তো হ্যাঁ। তুমি যে কে অলরেডি সার্কেলের উপরে ধরে ফেললা, এরকম কি সম্ভব ও না? আচ্ছা দেখো আচ্ছা। তো কথাটা কি বুঝছো, যে ধরো তুমি এরকম চিন্তা করছো এখানে একটা পয়েন্ট আছে, তো এই কোণটা 90 ডিগ্রি বলে কি এই মধ্যের পয়েন্টটা সার্কেলের উপরে? না না। বুঝছো কি তোমার প্রুফের গ্লিচটা? আচ্ছা হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ ওকে। তো হ্যাঁ আমরা এটা প্রুফ করার জন্য যা দরকার ছিল সেগুলো আমরা জেনে গেছি। এবার আমরা ধাপ ধাপ হোমোথেটি মেনে প্রবলেমটা সলভ করে ফেলবো। কিভাবে সেটা হচ্ছে খেয়াল করে দেখো, যে আমরা পেলাম তোমার এইচ সেন্টারের সাপেক্ষে হোমোথেটি অফ এইচ মানে এইচ অফ এইচ কমা 2, ঠিক আছে? 2 স্কেল ফ্যাক্টর নিয়ে এইচ সেন্টারের সাপেক্ষে আমি যদি ডি কে ডায়ালেক্ট করি তাহলে আমি কি পাবো? আই পাচ্ছি না। সিমিলারলি এম পয়েন্ট কে আমি যদি ডায়ালেক্ট করি তাহলে আমি হচ্ছে জে পাবো, তাই না? তার মানে কি ডিএম এর তোমার মানে তোমার ডি আর এম এই দুইটা পয়েন্ট কি আসলে এইচ সেন্টারের সাপেক্ষে কি আই আর জে কে তোমার হাফ রেশিওতে হোমোথেটি দিলে কি আমরা ডি আর এম পাচ্ছি না? কথা কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তো সিমিলারলি আমরা এই ভাইয়া পাশে আরেকবার দেখো, বলবেন? মানে আই পয়েন্ট কে আমরা যদি এখন আমরা এটা বলতে পারছি যে আই পয়েন্ট কে আমরা হাফ হাফ স্কেল ফ্যাক্টরে যদি হোমোথেটি দেই এইচ সেন্টারের সাপেক্ষে তাহলে আমরা হচ্ছে ডি পাবো। সিমিলারলি জে কে হচ্ছে হাফ করলে তোমার হচ্ছে আমরা এইচ সেন্টারের সাপেক্ষে তখন আমরা হচ্ছে এম পয়েন্টটা পাচ্ছি, ঠিক আছে? তো সিমিলারলি আমরা কি এই পাশের পয়েন্টগুলোর জন্য বলতে পারি না যে এখানে হচ্ছে তোমার এখানে এই পয়েন্টটার সাপেক্ষে তোমার হাফ এই সেন্টারের সাপেক্ষে যদি হাফ রেশিওতে হোমোথেটি দিলে এটার হোমোথেটি হচ্ছে এন। সিমিলারলি এটা হচ্ছে ই, তারপরে এখানেও সার্কেলের উপরে আরেকটা পয়েন্ট পাওয়া যাবে, রাইট? এটা ধরো হচ্ছে কি, এটা হচ্ছে মিড পয়েন্টটা, ঠিক আছে? এইবার আমরা আসলে কি পাচ্ছি, আমরা কি বলতে পারি এখন, সেটা হচ্ছে যে যেহেতু তোমার আই জে এখানে ধরো কে এল তারপর ধরো ইউ জেড এই পয়েন্টগুলোর সাপেক্ষে এই সবগুলো পয়েন্ট কি আসলে একটা সার্কেলের উপরে আছে? তো আমরা বলেছিলাম যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে অন্য একটা ফিগারকে যদি হোমোথেটি দেয়া হয় তাহলে নতুনটা অরিজিনালটা সিমিলার হয়, তাই না? তার মানে কি ডি এম এন ই এফ পি এগুলোও হচ্ছে আরেকটা সার্কেলে উপরে থাকবে, কারণ প্রথম যেই পয়েন্টগুলোকে হোমোথেটি দিয়ে আমরা এই পয়েন্টটা পেয়েছি এইচ এর সাপেক্ষে এবং সেম রেশিওতে ফিক্সড রেশিওতে হোমোথেটি দিয়ে আমরা এই পয়েন্টগুলো, রেশিওটা কত? হাফ, এবং সেন্টারটা কি ছিল এইচ, তার মানে ভ্যারিয়েবল দুইটাই ফিক্সড। সুতরাং আমার এই বাইরের যে পয়েন্টগুলো একটা সার্কেলের উপরে আছে, ভিতরের নতুন যে পয়েন্টগুলো আমরা হোমোথেটির পরে পাবো সেই পয়েন্টগুলো আসলে একটা সার্কেলের উপরে থাকবে। এবার আমাকে বলো যে যেহেতু হাফ রেশিওতে আমরা হোমোথেটি দিয়েছি, এখন আমাকে বলো যে এইচ এর সাপেক্ষে এইচ এর সাথে যদি আমি বি কে যোগ করি, ওই সার্কেলটাই তোমার বিএইচ কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটা কি আসলে বি এর হাফ রেশিওতে হোমোথেটি না? কথাটা কি বুঝছো? মানে আমি বলতে যেটা চাইলাম সেটা হচ্ছে যে এইচ পয়েন্টের রেসপেক্টে বি পয়েন্টের হাফ রেশিওতে হোমোথেটি হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, তাই না? ঠিক আছে, কথা বুঝছো কিভাবে পেয়েছি? কারণ এই সার্কেলটার সাথে পয়েন্ট অফ ইন্টারসেকশন এবার আবার উল্টো কাজ করছে, সেটা হচ্ছে এই যে ছোট সার্কেলটা যেটার মধ্যে কিনা 6টা পয়েন্ট আছে প্রুফ করেছে কিন্তু 9টা পয়েন্ট এখনো প্রুফ হয় নাই, তো সেটাতেই বাকি 3টা পয়েন্ট যে আছে সেটা আমরা প্রুফ করব কিভাবে? বাকি 3টা পয়েন্টের ডেফিনেশন আমরা দিয়েছিলাম, এগুলো হচ্ছে অর্থো সেন্টার থেকে ভার্টেক্স গুলার জয়েনিং লাইনের মিড পয়েন্ট, লম্ববিন্দু থেকে শিশুগুলার যোগফল মানে সংযোগ রেখার মধ্যবিন্দু। তো এখন এইচ এর সাথে বি যদি যোগ করা হয় সেটা এই ছোট সার্কেলটাকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটা যদি ওয়াই হয় তাহলে ওই ওয়াই পয়েন্টটা তো আসলে বি এর হোমোথেটি, তাই না? কারণ একটু আগেও তো আগের প্রবলেমটা তো আমরা এই কাজই করেছি। তো এবং কোন রেশিওতে? হাফ রেশিওতে, তার মানে ওয়াই পয়েন্টটা হচ্ছে বিএইচ এর মধ্যবিন্দু।
তার মানে আমরা বলতে পারি যে এই সার্কেলটা আসলে লম্ব বিন্দু থেকে শীর্ষগুলা সংযোগ রেখাংশগুলোকে ঠিক মধ্যবিন্দুতেই ছেদ করে। তো আলটিমেটলি 9টা পয়েন্টই আসলে একটা সার্কেলের উপরে আছে। ঠিক আছে, এই হচ্ছে 9 পয়েন্ট সার্কেল, প্রুফ শেষ। শুধু এটাই না, আরো একটা জিনিস কোশ্চেন। না, তার মানে কাহিনী হচ্ছে যে 9টা বিন্দু নিয়ে আমরা 2টা সার্কেল নিছি, তারপরে দেখাচ্ছি এগুলা হোমোথেটিক কিছু প্রপার্টির কারণে মানে কোন আমরা পয়েন্টের প্রুফ করতে সাপেক্ষে পারি। ফিক্সড রেশিও আর কি, বুঝতে পারছো? Fixed একটা ratio ফিক্সড আছে। পয়েন্টের সাপেক্ষে ফিক্সড রেশিওতে 9টা পয়েন্টকে আসলে ভিতরে ম্যাপ করে ফেলা যায়। বাইরের 9টা পয়েন্ট কি? এ ইউ জেড বি আই জে সি কে এল। আর এই প্রত্যেকটার ওই ফিক্সড রেশিওতে এইচ এর সাপেক্ষে হোমোথেটি যথাক্রমে আমাদের সেই 9টা বিশেষ বিন্দু, মধ্যবিন্দুগুলা, লম্বের পাদবিন্দুগুলা, আর ওই লম্ববিন্দু থেকে সংযোগ রেখাংশের মধ্যবিন্দুগুলো। ঠিক আছে, তো আলটিমেটলি এই 9টা পয়েন্ট সাইক্লিক প্রুফ হয়ে গেল। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে বড় সার্কেলটার যে সেন্টার, এই সেন্টারটা যেহেতু বড় সার্কেলের সেন্টার, আমি যদি এই আমার হোমোথেটিক সেন্টারের সাথে, হোমোথেটিক সেন্টারটা এইচ, এইটার সাথে আমি যদি এই বড় সার্কেলের সেন্টারটাকে যোগ করি, তাহলে এই বড় সার্কেলের সেন্টার, হোমোথেটিক সেন্টার আর ছোট সার্কেলের সেন্টার, এই তিনটা কি আসলে একই লাইনে থাকবে না? কারণ ছোট সার্কেলটাকে মানে 2 ফ্যাক্টরে হোমোথেটি দিলে তো আমরা বড় সার্কেলটা পাচ্ছি। ঠিক আছে, তো তার মানে ছোট সার্কেলটার সেন্টারটা কে যদি আমি 2 রেশিওতে এইচ সেন্টারের সাপেক্ষে ডায়ালেট করি, তাহলে আমি বড় সার্কেলের সেন্টার পেয়ে যাচ্ছি। তার মানে কি দাঁড়াচ্ছে যে ছোট সার্কেলের সেন্টারটা অ্যাকচুয়ালি ও আর এইচ এর মধ্যবিন্দু। তো এখানে আরো একটা জিনিস প্রুফ হয়ে গেল, যেটা তুমি ম্যানুয়ালি প্রুফ করতে গেলে কষ্ট করতে হইতো, সেটা প্রুফ হয়ে গেল। সেটা কি? যে নববিন্দু সার্কেল, বৃত্ত বা 9 পয়েন্ট সার্কেলের সেন্টার হচ্ছে একটা ত্রিভুজের সার্কাম সেন্টার এবং অর্থ সেন্টারের জয়েনিং যে লাইনটা বা অয়লার লাইনের মিড পয়েন্ট। ঠিক আছে, কথাটা কি বুঝছো না বুঝো নাই? বুঝেছি। বুঝছো? তোমাদের কাছে কি হোমোথেটি ব্যাপারটা কি গোজামিল মনে হচ্ছে? হ্যালো, হ্যাঁ, অনেক নাইস। আই হোপ না, সুন্দর, মানে অনেক কনস্ট্রাকশন বা অ্যাঙ্গেল চেজিং বা অনেক ধরনের ঝামেলা থেকে হচ্ছে বেঁচে যাওয়া যায়। ঠিক আছে, যদি তুমি রেশিও গুলো নিয়ে কাজ করো। ঠিক আছে, এবং হোমোথেটি ভালো পারলে প্রজেক্টিভ জিওমেট্রিও ভালো পারবে। তো ভাই এই গেল। রিফ্লেকশন যেরকম লাইনের সাপেক্ষে করা যায়, হোমোথেটিও কি এরকম লাইনের সাপেক্ষে করা যায় নাকি শুধু পয়েন্টের সাপেক্ষে করতে হবে? না, এই ব্যাপারে আসলে আমি তো সম্ভবত পয়েন্টের সাপেক্ষে না, হোমোথেটি আসলে পয়েন্টের সাপেক্ষে ডিফাইন। আমার জ্ঞান বলে যে আচ্ছা লাইনের সাপেক্ষে হোমোথেটি নাই, বা আমি হয়তো জানি না। ঠিক আছে, বা ভুলে গেছি। তো এই হচ্ছে আমাদের মিড পয়েন্ট। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বলো যে বড় সার্কেলটাকে যদি হাফ রেশিওতে হোমোথেটি দিয়ে ছোট সার্কেলটা পাই, তাহলে বড় সার্কেলের ব্যাসার্ধটাকেও হাফ রেশিওতে হোমোথেটি দিয়ে ছোট সার্কেলের ব্যাসার্ধ পাওয়া যাবে। তো সেখান থেকে আমরা কি বলতে পারি যে 9 পয়েন্ট সার্কেলের রেডিয়াস আসলে বড় সার্কেলের রেডিয়াসের কি অর্ধেক। অর্ধেক। বড় সার্কেলের রেডিয়াসের অর্ধেক। তো এগুলো তো এমনিতেও প্রমাণ করা যায়। তোমাদের কি সাদ যখন ক্লাস নিয়েছে তোমাদেরকে কি দেখাইছিল যে কেন 9 পয়েন্ট সার্কেলের রেডিয়াস হচ্ছে, বা মানে 9 পয়েন্ট সার্কেলের মিড পয়েন্ট যে হচ্ছে তোমার অয়লার লাইনের সরি 9 পয়েন্ট সার্কেলের সেন্টার যে অয়লার লাইনের মিড পয়েন্ট, এটা কি প্রুফ দেখাইছিল? না, 9 পয়েন্ট সার্কেল জাস্ট ক্লাসের প্রুফ করে চলে গেছিল। হ্যাঁ, দেখাইতে পারে নাই। জাস্ট তাড়াতাড়ি প্রুফ করে চলে গেছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে তাড়াতাড়ি প্রুফ করে চলে যেতে হচ্ছে। তো আচ্ছা, জিনিসটা হচ্ছে যেহেতু ওইটা দেখাইছে, আমি তো হোমোথেটি দিয়ে দেখালাম, জাস্ট ছোট্ট করে এই জিনিসটা বলে দিই, কারণ আমার নিজের কাছেও আসলে একটা প্রবলেমকে একভাবে সলভ করলে ভালো লাগে না। আমি সবসময়ই যখন প্রবলেম সলভ করতাম চেষ্টা করতাম যে আমার সলিউশনের চেয়ে অন্য কোনো পার্সপেক্টিভ থেকে প্রবলেমটাকে দেখা যায় কিনা। ঠিক আছে, যে আরো কোনো ইন্টারেস্টিং সলিউশন আছে কিনা। ঠিক আছে, তো এভাবে হচ্ছে তোমার মানে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে। এবং একই রকম অ্যাপ্রোচে তুমি বারবার প্রবলেম সলভ করতে থাকলে দেখবা যে কিছু কিছু প্রবলেম পাবা যেটা তোমার রেগুলার অ্যাপ্রোচে দিয়ে সলভ করা কঠিন। এই জন্য কয়েক রকমের অ্যাপ্রোচে প্রবলেম সলভিং যদি অভ্যস্ত থাকো, তাহলে হচ্ছে একটা প্রবলেমের বেস্ট সলিউশনটা বা একদম তোমার অফিসিয়াল সলিউশন বের করতে পারবে। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ধরো এই হচ্ছে অয়লার মানে সার্কাম সার্কেলের সেন্টার, আর এইটা হচ্ছে ধরো তোমার অর্থ সেন্টার। এইটার মধ্যবিন্দু হচ্ছে কেন তোমার তোমার 9 পয়েন্ট সার্কেলের সেন্টার। এটা ধরো তুমি রেগুলারলি প্রুফ করবে উইদাউট ইউজিং হোমোথেটি, তখন কি করবে বলো? কি করতে পারো বলো তো? আবার বলেন প্রশ্নটা। মানে হচ্ছে তুমি প্রুফ করবা যে অয়লার লাইনের মিড পয়েন্ট হচ্ছে 9 পয়েন্ট সার্কেলের সেন্টার। এটা হোমোথেটি ছাড়া প্রুফ করবে। কিভাবে করবে বলো?
ভাই আমার মনে হয় অ্যাঙ্গেল চেঞ্জিং করে কঠিন হয়ে যাবে। সিমিলারিটি এইচ এর মিড পয়েন্ট অ্যাঙ্গেল চেঞ্জ আর করতে চাও বিসি এর মিড হ্যাঁ। পয়েন্ট যোগ করে মিড পয়েন্ট চেক করব। এইচ এর মিড পয়েন্ট আর বিসি এর মিড পয়েন্ট যোগ করতে হ্যাঁ। চাও। এটা ধরো হ্যাঁ, কিসের মিড পয়েন্ট আর কিসের মিড পয়েন্ট বলো তো আরেকবার। ভাইয়া বিসি এর মিড পয়েন্ট। আচ্ছা বিসি, আমাদের আগের ছবিটা ব্যবহার করাই মনে হয় ভালো ছিল, তাই না? আচ্ছা বিসি এর মিড পয়েন্ট এটা ইউজ করব। দাঁড়াও একটা কাজ করি। আচ্ছা ওইটাকে আমরা এখানে একটু ভিতরে নিয়ে আসছি এবং এই ফিগারটাকে এবার একটু হুম, তোমরা বলছিলা যে বিসি এর মিড পয়েন্ট এম নিব, আর কি করব বলো বলো। আচ্ছা ভাইয়া এইচ জেড এমডি কি একটা সার্কেল দেওয়া যায় সাইক্লিক? এইচ জেড এম ডি, না না এইচ জেড এম ডি কেন সাইকেল, কারণ তুমি জানো যে এম জেড আর ডি অলরেডি একটা সার্কেলের উপরে আছে, সুতরাং এইচ কে যদি এক মানে একই ট্রিপল পয়েন্ট দিয়ে আসলে একটা ইউনিক সার্কেল যায় না, হ্যাঁ হ্যাঁ বুঝছো? তার মানে এইচ নিশ্চয়ই, কারণ এই ডিএমজেড এর উপর যে সার্কেল সার্কেল সেটা তো আসলে 9 পয়েন্ট সার্কেল, এবং এইচ তো একদম ক্লিয়ারলি এই সার্কেলের ভিতরে আছে, তাই না? সুতরাং এটা ট্রু না। কি করতে পারি বলো? আচ্ছা আগে সহজ জিনিসটা বলো যে 9 পয়েন্ট সার্কেলের রেডিয়াস যে বড়টার অর্ধেক, এটা কিভাবে বলবো বলো? ও না ভাই, আমি জেড বলতে ওই পয়েন্টটা বুঝিনি, ওই যে নীল যে পয়েন্টটা বলছিলেন ওইটা কি নীল পয়েন্টটা? হ্যাঁ এইটা এম ডি আর এইচ। না এইটা তো রাদার প্যারালাল তোমার, কারণ এটা ভাইয়া 90 ডিগ্রি। বলো বলো। হ্যালো, কোনো আইডিয়া আছে? একটু সময় দিই তোমাদের। এক্স আর এম কি অ্যান্টিপোডাল পয়েন্ট না? কি কি? এক্স আর এম। হ্যাঁ এইচ আর এম কিসের অ্যান্টিপোডাল পয়েন্ট বলো? এক্স আর এম। এক্স এক্স কোথায় দেখছি? এক্স হচ্ছে হ্যাঁ, আচ্ছা এক্স আর এম অ্যান্টিপোডাল। হ্যাঁ আচ্ছা ভালো কথা বলেছো, ভেরি গুড। এক্স আর এম অ্যান্টিপোডাল পয়েন্ট, হ্যাঁ তাতে ও খুবই ভালো হয়েছে, ভেরি গুড, প্রুভ হয়ে গেছে। কে বললাম এটা? অনিন্দ বিশ্বাস। অনিন্দ বিশ্বাস। আচ্ছা অনিন্দ যেটা বলেছে অনিন্দ সেটা প্রো। হচ্ছে, একটু খেয়াল করে দেখো যে কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম না যে জেড পয়েন্টটা হলো এ এর অ্যান্টিপড, মানে হচ্ছে আমরা কি প্রুফ করেছিলাম যে বি জেড সি এইচ এটা হচ্ছে একটা সামান্তরিক। তো বি জেড সি এইচ সামান্তরিক হওয়ার পরে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম যে এই সামান্তরিক থেকে ওই যে এইচ পয়েন্টটা হচ্ছে এটা যে পয়েন্টটা হচ্ছে এইচ এর রিফ্লেকশন সার্কেলের উপরে আছে, এবং এরপরে আরো একটা জিনিস আমরা প্রুফ করতে পারতাম, সেটা কি? সেটা হচ্ছে যে এ জেড এ যে আসলে তোমার এই বৃত্তটার একটা ব্যাস, ঠিক আছে? কিভাবে বলতো এ যে বৃত্তটার ব্যাস এটা আমরা কিভাবে বলতে পারতাম? আমরা পেয়েছিলাম যে সিজেড পারপেন্ডিকুলার, সিজেড হচ্ছে বিএইচ এর সমান্তরাল। এখন বিএইচ যেহেতু এসি এর উপরে লম্ব, তার মানে সিজেড ও আসলে এসি এর উপরে লম্ব, সিজে এসি এর উপরে লম্ব, জেড বলতেছে এটা লম্ব না, যেহেতু তোমার এই যে এটা লম্ব। তো যদি লম্ব হয় তার মানে যে সি এ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এ যে হচ্ছে তোমার বৃত্তের ব্যাস, ঠিক আছে? এইবার তুমি আমাকে বলো যে যদি এটা বৃত্তের ব্যাস হয়ে থাকে, তো এই তোমার এক্স এম, আমি যদি এক্স আর এম কে যোগ করে দিই, একটু আগে অনিন্দ বিশ্বাস যেটা বলেছে, এক্স এম কে যদি যোগ করে দেই, এক্স এম টা কি আসলে তোমার এ যে ঠিক অর্ধেক হবে না? কারণ আমি তো জানি যে এইচ পয়েন্টটা এইচ এর মধ্যবিন্দু, তার মানে এক্স এইচ আর এক্স এ সমান। সিমিলারলি আমি জানি যে এইচ এম আর এম জে হচ্ছে সমান, তার মানে কি এম আর এক্স যথাক্রমে তোমার এইচ জে এবং এইচ এ এর মিড পয়েন্ট, সুতরাং এই এক্স এম আর এ জে এই দুইটা হচ্ছে সমান্তরাল, এবং এক্স এম হচ্ছে এ জে এর অর্ধেক।
শুধু তাই না, খেয়াল করে দেখো যে যেহেতু এক্স এম দুইটাই সার্কেলের উপরে আছে, ও আচ্ছা আর এটা তো এত কাহিনী করে করা লাগে না, সরি, এই যে এটাই তো 90 ডিগ্রি, এক্স ডি এম 90 ডিগ্রি না? তোমরা কি ফিগারটা দেখতে পাচ্ছ নাকি মাথার উপর না দিয়ে ভাই, যাচ্ছে? সব একবারে কালার হয়ে গেছে। সব কালার, হ্যাঁ একটু একটু তাকাও, আমি আলাদা করে আঁকি। এক্স পয়েন্টটা ছিল হচ্ছে ধরো এটা এইচ, এটা এ, এটা হচ্ছে এক্স। ডি পয়েন্টটা এখানে না, ডি হচ্ছে এটার লম্বটার পাদবিন্দু। আর এম পয়েন্টটা কোথায়? এম পয়েন্টটা হচ্ছে এটা মিড পয়েন্ট। তো আমি এম আর মানে তোমার এক্স ডি এম এরা তো হচ্ছে 9 পয়েন্ট সার্কেলের উপরে তিনটা বিন্দু, তাই না? এটা তো আমি জানি, অলরেডি একটু আগে প্রুফ করেছি। তো যেহেতু এটা 90 ডিগ্রি, তার মানেই তো এটা ব্যাস। তো এটা যদি ব্যাস হয়, এটা যদি ব্যাস হয়, এক্সএম যদি ব্যাস হয়, এবার আমাকে বলো যে ও পয়েন্টটা কি এখানে ছিল না? এই সার্কাম সার্কেলের সেন্টার হচ্ছে এটা, তাহলে সার্কাম সার্কেলের সেন্টার হচ্ছে ও। আমি এবার যেটা করবো সেটা হচ্ছে যে এই ও এইচ যোগ করে দিলাম, কেমন? তো ও এইচ আর এক্সএম এই দুইটার ক্ষেত্রে খেয়াল করো, এক্স এইচ হচ্ছে এ এইচ এর অর্ধেক। তোমরা হায়ার ম্যাথের উপপাদ্যে দেখেছো যে সামান্তরিক হয়ে গেছে কি এটা? ইয়েস ইয়েস, ওএম, তোমরা হায়ার ম্যাথ উপপাদ্যে দেখেছো যে ওএম ইকুয়ালস টু হাফ অফ এএইচ, তাই না? কোন একটা ত্রিভুজের এই উপপাদ্য তোমরা দেখেছো, কিভাবে প্রুফ করতে হবে এটা আমি তোমাদেরকে বলবো না, তোমরা প্রুফ করবে, খুব সহজ। সেটা হচ্ছে যে একটা ত্রিভুজ এবিসি এর অর্থ সেন্টার যদি হয় এইচ, লম্ব বিন্দু এটা ধরো এইচ, এটা এইচ, তাহলে এএইচ ইকুয়ালস টু টুয়াইস ওএম। ওটা কি? ও হচ্ছে সার্কাম সেন্টার, মানে কোন একটা পরিকেন্দ্র থেকে কোন একটা জ্যায়ের দূরত্ব হচ্ছে, কোন একটা বাহুর দূরত্ব হচ্ছে লম্ব বিন্দু থেকে তার বিপরীত শীর্ষের দূরত্বের অর্ধেক, ঠিক আছে? এইটা রাইট। তো এখন এই জিনিসটা ব্যবহার করে আমরা কি পাচ্ছি? এটা ওএম ইকুয়ালস টু হাফ অফ এএইচ। তো হাফ অফ এএইচ মানে হচ্ছে এক্স এইচ, সুতরাং এক্স এইচ, সুতরাং এক্স এইচ হলো ওএম এর সমান এবং সমান্তরাল। তার মানে কি? এটা একটা সামান্তরিক না, সুতরাং ডায়াগোনাল গুলা মিড পয়েন্টে ইন্টারসেক্ট করে, সুতরাং এইটাই হচ্ছে এক্সএমটা যেহেতু ব্যাস ছিল, ব্যাসের মধ্যবিন্দুটা কেন্দ্র, এবং এই কেন্দ্রটা আসলে ওএইচ এরও মধ্যবিন্দুতে পড়েছে, যেহেতু এটা ব্যাস মানে তোমার সামান্তরিকের কর্ণ। সুতরাং আমরা প্রুফ করে ফেললাম কি? আমরা প্রুফ করে ফেললাম যে 9 পয়েন্ট সার্কেলের সেন্টারটা আসলে অয়লার লাইনের মিড পয়েন্ট, পরিকেন্দ্র আর লম্ববিন্দুর মধ্যবিন্দু, ঠিক আছে? যোগ সংকোচকারী রেখার মধ্যবিন্দু। তো এখন দেখো এই যে এই এত ঝামেলা করে যেটা প্রুফ করতে হলো হোমোথিটি জানার কারণে, সেটা আমরা খুব ইজিলি বলে ফেলেছি। তো একই ভাবে আমরা আসলে এই রেডিয়াসটা যে অর্ধেক কি করে সেটা আমরা প্রুফ করে ফেলতে পারি, ঠিক আছে? তো এরকম প্রবলেম থাকতে পারে। তোমাদের জন্য আরেকটা প্রবলেম দিয়ে দিই, যেটা তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে। সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা খুবই সিম্পল। প্রবলেমটা হচ্ছে এই হচ্ছে ধরো একটা বৃত্ত, এই বৃত্তটা হলো তোমার এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত বা ইন সার্কেল, হ্যাঁ? ঠিক আছে, এখন এই পয়েন্ট অফ টেনজেন্সিটা ধরো হচ্ছে ডি, কেমন? তো ডি পয়েন্টের দিয়ে যদি আমি এটার একটা ব্যাস আঁকি, তাহলে সেই ব্যাসটা বৃত্তটাকে আরেকটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেই পয়েন্টটার নাম ধরো দিচ্ছি টি, ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে টি। এইবার তোমার কাজ হচ্ছে যে এটি যোগ করে তুমি যদি এক্সটেন্ড করো, সে এটা আমার বিসি কে বিসি কে পি পয়েন্টে ইন্টারসেক্ট করে। প্রুফ করতে হবে বিডি ইকুয়ালস টু পিসি। কোশ্চেনটা বুঝতে পারছো সবাই? আরেকবার একটু বলি। কোন পয়েন্ট? হ্যাঁ আচ্ছা আমি বলে দিচ্ছি পয়েন্টগুলো শুনো। ডি BC tangent to in circle of
ট্রায়াঙ্গেল এবিসি at D, ঠিক আছে? এখন T is the antipode of, antipode মানে হচ্ছে ব্যাসার্ধের বিপরীত প্রান্ত বিন্দু বা diametrically opposite point, ঠিক আছে? Now AT intersection BC equals to P. ইন্টারসেকশন সাইন তো বুঝো তাই না? AT আর BC P পয়েন্টে ছেদ করেছে, তোমাকে প্রমাণ করতে হবে প্রুভ দ্যাট ET equals, ঠিক আছে? এটা তোমরা এটা প্রুফ করার চেষ্টা করবে, কেমন? ঠিক আছে, খুব সহজ প্রবলেম। হ্যাঁ, তো মোটামুটি সলিউশনটা বলবো। সলিউশন বলতে চাও? হ্যাঁ শিওর, বলো। আর টি বিন্দু দিয়ে যায় আর বিসি বাহুর এরকম একটা সমান্তরাল রেখা আঁকতে হবে। মানে তুমি কি উইদাউট হোমোথিটি প্রুফ করতে যাচ্ছ? না হোমোথিটি দিয়ে প্রুফ করব। আচ্ছা, মানে homothety। তাহলে টি বিন্দু দিয়ে এইরকম একটা বিসিএস, এটাই চাচ্ছ তো না? হ্যাঁ। রাখলাম, তারপর? এখন ধরে সেই রেখাটা এবি কে এক্স আর এসি কে ওয়াই বিন্দুতে সেট করলো। আচ্ছা, এবি কে এক্স আর এসি কে ওয়াই বিন্দুতে ছেদ করলো, তারপর? হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে এই সার্কেলটা হচ্ছে গিয়ে আর ট্রায়াঙ্গেল এ এক্স ওয়াই এর হচ্ছে গিয়ে এ এক্স সার্কেল। হ্যাঁ, এক্স ওয়াই দেন এখন আমরা যদি হচ্ছে গিয়ে এখন আমরা চাইলে একে সেন্টার ধরে হোমোথিটি অ্যাপ্লাই করে মানে এ এক্স ওয়াই কে এবিসি তে পাঠাতে পারি। আচ্ছা, একে আচ্ছা আমরা একটা কি রেশিওতে আমরা পাঠাচ্ছি এটা? আচ্ছা ঠিক আছে, একটা সার্টেন রেশিওতে এ সেন্টারের সাপেক্ষে আমরা এক্স ওয়াই কে হোমোথিটি দিলে এবিসি তে যায়। হ্যাঁ, তারপর কি করব? তো টি হচ্ছে গিয়ে টি হচ্ছে গিয়ে সেই পয়েন্টটা, আর যেই পয়েন্টে এ এক্স ওয়াই এর কি এক্স সার্কেল এক্স ওয়াই কে টাচ করে, সেরকম ভাবে পি হচ্ছে গিয়ে সেই পয়েন্টটা যেই পয়েন্টে আর ট্রায়াঙ্গেল এবিসি এর এক্স সার্কেল আর বিসি বাহুকে টাচ করে। টি হচ্ছে এইটুকু বোঝা গেছে যে টি হচ্ছে সেই পয়েন্টটা যেটা কি, যে পয়েন্ট দিয়ে কিনা এক্স ওয়াই এর এক্স সার্কেল এক্স ওয়াই বিন্দুতে, মানে সরি টি বিন্দুতে এক্স ওয়াই কে টাচ করে, ঠিক আছে? তো আর ডি এর কথা বলছে হচ্ছে ডি হচ্ছে কি, ডি হচ্ছে ইন সার্কেলটা যে পয়েন্টে টাচ করে এবিসি কে, তাই তো? মানে পি হচ্ছে সেই পয়েন্টটা যেই পয়েন্টে এবিসি এর এক্স সার্কেল বিসি কে টাচ করে। তো সেখান থেকে আমরা বলতে পারি যে বিটি ইকুয়াল টু পিসি। না, এটা তো ক্লিয়ার হলো না ভাইয়া। হ্যাঁ বলো। আচ্ছা, আরেকবার বলবেন? টম দা ক্যাট আসলে তোমার আসল নাম কি? টম দা ক্যাট? হ্যাঁ, আমার নাম মাহির লাবিব। হ্যাঁ, মাহির লাবিব। আচ্ছা হ্যাঁ, তুমি বলতে চাও বলো। আচ্ছা, অথবা আমরা মুভ করে না যাই। ভাই, আমি বুঝতে চাচ্ছি না ভাই, আমার ওই অ্যান্টিপডের প্রপার্টিটা আরেকবার বলবেন, সেটা একটু বলতেছি। অ্যান্টিপডের প্রপার্টি? হ্যাঁ। প্রপার্টি কি, অ্যান্টিপড কি জিনিস সেটা জানতে চাও? হ্যাঁ। অ্যান্টিপডটা হচ্ছে কোন একটা সার্কেলের কোন একটা পয়েন্টের অ্যান্টিপড হচ্ছে তার ব্যাস আঁকলে যে উল্টা বিন্দুটা পাওয়া যায় সেটা হচ্ছে এটার অ্যান্টিপড। এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে পড, ধরো সাপোজ এটা এই পয়েন্টের নাম হচ্ছে পড, এটা হচ্ছে অ্যান্টিপড, ঠিক আছে? ডায়ামেট্রিক্যালি অপোজিট, ব্যাসের প্রান্ত বিন্দু, ঠিক আছে? তো হ্যাঁ, আচ্ছা এই প্রবলেমটা তোমরা নিজেরা চিন্তা করো। জাস্ট এই পয়েন্টের সাথে জাস্ট একটা হিন্ট দিয়ে দেই, এটার ইয়ে হচ্ছে তোমার এক্স সার্কেলের পয়েন্ট অফ টেনজেন্সির আইডিয়াটা যে কথাটা আমাকে একটু আগে বলছিল, ওটা কিন্তু ঠিক আছে, ওটাই কাজে লাগে। সো আলটিমেটলি আমরা এই টি পয়েন্টকে মানে ডিটি কে আমরা যদি মানে এই সার্কেলটাকে ইন সার্কেলটাকে আমরা যদি এক্স সার্কেল বানানোর জন্য যে রেশিওতে যে সেন্টার সাপেক্ষে হোমোথিটি দিতে হয় সেটা যদি দিই তাহলে আলটিমেটলি আমাদের প্রুফ হয়ে যায়, ঠিক আছে? সো এইটুকু বলে দিলাম, বাকিটা তোমরা নিজেরা করে নিবা। তো এরপর আমাদের যেটা বাকি ছিল সেটা হচ্ছে স্পাইরাল সিমিলারিটি। স্পাইরাল সিমিলারিটি খুবই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু খুবই আনফরচুনেটলি আমাদের আবারও সময় শেষ হয়ে গেছে। তো এটা সম্ভবত আমি জানি না।
জাস্ট ডেফিনেশনটা বলি। স্পাইরাল সিমিলারিটি হলো একটা স্পেশাল কাইন্ড অফ রোটেশন, এবং মানে এটা হচ্ছে হোমোথেটি এবং রোটেশন একসাথে করে আমরা হচ্ছে স্পাইরাল সিমিলারিটি পাই। ঠিক আছে, মানে ধরো এই হচ্ছে একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এটা ধরো ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এটাকে যদি ও সেন্টারের সাপেক্ষে রোটেট করতাম, সে ফর এক্সাম্পল ও সেন্টারের সাপেক্ষে রোটেট করে আমরা ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল পাবো, তাই না? এটা ধরো এ ড্যাশ, এটা হচ্ছে বি ড্যাশ, ঠিক আছে, এই অ্যাঙ্গেলে রোটেট করেছে, এটা ধরো থিটা। এইবার এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমি হোমোথেটি দেই, নতুন ট্রায়াঙ্গেলটাকে হোমোথেটি দিয়ে ধরো মানে ম্যাগনিফাই করলাম বা এক্সপান্ড করলাম, আমি চাইলে ম্যাগনিফাই করতে পারি, কিংবা আমি চাইলে এটাকে রিডিউস করতে পারি, কন্ট্রাক্ট করতে পারি, ঠিক আছে, ছোটও করতে পারি। তো আমি ধরো এটাকে ম্যাগনিফাই করলাম, এইরকম সাইজ বানালাম, ঠিক আছে। সো আলটিমেটলি আমার ছবিটা কেমন দাঁড়ালো? আমার ছবিটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, যে এইরকম একটা ত্রিভুজ ছিল, এটা হয়ে গেল কেমন বড় এবং রোটেটেড, ঠিক আছে। সো এই বড় সার্কেলটাকে আমি বলছি হলো ছোট সার্কেলের স্পাইরাল সিমিলারিটি। স্পাইরাল ব্যাপারটা কি আসলে এরকম না? তো স্পাইরাল মানে আসলে কি ঘোরা, এই যে দেখো এটা এই বরাবর ঘুরছে আর কি। এবং সিমিলারিটি কেন? কারণ এটা তো আসলে রোটেশন না এক্স্যাক্টলি, কারণ রোটেশনে তো তোমার পুরো শেপটা সাইজটা প্রিজার্ভ থাকে, বাট হোমোথেটি যেহেতু স্পাইরাল সিমিলারিটির একটা অংশ, এবং হোমোথেটিতে তো সাইজ প্রিজার্ভ থাকে না, শেপ প্রিজার্ভ থাকে, ঠিক আছে। তো এইখানে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে রোটেশন আর হোমোথেটি দিলে আমরা একটা হচ্ছে স্পাইরাল সিমিলারিটি পাই, ঠিক আছে। স্পাইরাল সিমিলারিটি খুবই মানে খুবই জরুরি জিনিস, অনেক জায়গাতে কাজে লাগে, ঠিক আছে। তো এই হচ্ছে এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করি। ধরো স্পাইরাল সিমিলারিটি, এটাকে আমরা যদি বলি স্পাইরাল সিমিলারিটি কি কোন ফাংশন দিয়ে প্রকাশ করে, তোমাদের কারো কি মনে আছে? মানে কি সাইন দিয়ে প্রকাশ করে এটা এক্স্যাক্টলি আমার মনে নাই। এখানে তিনটা এক্স ভ্যারিয়েবল, এর মতো বড় আকারের। আলফা, হ্যাঁ এক্স এর মতো, বলো ও আলফা, জানি আর না এটা ঠিক, তবে আঁকা বাঁকা এক্স এর। ঠিক আছে, আঁকা বাঁকা, আঁকা বাঁকা যাই যাই কোনটা। ইয়েস, হ্যাঁ একদমই, মানে খুবই নরমাল জিনিস। আমি একটু আগে যা করেছিলাম, শুরুতে বলেছিলাম ট্রান্সলেশনের জন্য টি, তারপরে রোটেশনের জন্য আর ফাংশন বলেছিলাম, হোমোথেটির জন্য বলছি এইচ, তারপরে এইটার জন্য হচ্ছে এস, ঠিক আছে। রিফ্লেকশন তো হোমোথেটির একটা স্পেশাল কেস। তো এস, ও কমা আলফা কমা কি, এগুলা কি? ও হচ্ছে কোন সেন্টারের সাপেক্ষে আমরা স্পাইরাল সিমিলারিটি দিচ্ছি, সেই সেন্টারটা হচ্ছে ও। আলফা হচ্ছে কোন অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি আমার ফিগারটাকে, সেটা হচ্ছে আলফা। আর কেটা হচ্ছে যে কোন রেশিওতে আমি ডায়ালেক্ট করছি, হোমোথেটিটা কোন রেশিওতে দিয়েছি, সেটা হচ্ছে এটা, কেমন। তো এখন এই হচ্ছে স্পাইরাল সিমিলারিটি। তো স্পাইরাল সিমিলারিটি ব্যবহার করে আমরা একটা প্রবলেম সলভ করি, ঠিক আছে। কি প্রবলেম সলভ করা যেতে পারে? ধরো প্রবলেমের স্টেটমেন্টটা শুনুন। স্টেটমেন্টটা হচ্ছে যে ধরো একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে এ বি সি, ঠিক আছে। যেখানে আচ্ছা এইটা ধরো এটা এ, এটা বি, এটা সি, যেখানে কোণ বিএসি ইকুয়ালস টু বলে দিয়েছে 60 ডিগ্রি, কেমন। এবং এরপরে বলেছে যে এটার ভিতরে পি এমন একটা বিন্দু আছে, এমন একটা বিন্দু পি আছে যার জন্য এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, মানে এই তিনটা অ্যাঙ্গেল সমান। মাঝখানে পয়েন্টটার নাম হচ্ছে পি, কেমন, এটা বলেছে। এইবার বলছে হচ্ছে যে এসি এর মধ্যবিন্দু হলো তোমার মধ্যবিন্দু হচ্ছে তোমার ডি, আর এবি এর মধ্যবিন্দু হচ্ছে ই। প্রুফ করতে হবে এ ই পি ডি সাইক্লিক। কি কি ইনফরমেশন দেওয়া আছে? কোণ বিপিএ ইকুয়ালস টু কোণ এপিসি ইকুয়ালস টু কোণ সিপিবি, এটা দেওয়া আছে। বিএস ইকুয়ালস টু 60 ডিগ্রি দেওয়া আছে, আর ডি ই মিড পয়েন্টস অফ এসি এন্ড এবি রেসপেক্টিভলি, ঠিক আছে, রেসপেক্টিভলি। তো এখন এইপিডি সাইক্লিক, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। কি করতে পারি আমরা? আমরা স্পাইরাল সিমিলারিটি ব্যবহার করতে পারি। তো আরো অনেকভাবেই সলভ করা যেতে পারে, আমরা এইভাবে একটু সলিউশন করার চেষ্টা করে দেখি।
এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই পুরো অ্যাঙ্গেলটা কত? এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, রাইট? পুরো অ্যাঙ্গেলটা কোয়েশ্চেনে দেওয়া আছে 60 ডিগ্রি। এইটুকু হচ্ছে 120 ডিগ্রি। কেমন? তো এই আমি যদি বলি যে এই কোণটা এই কোণের সমান, কথাটা কি ভুল হবে কিনা একটু আমাকে বলতে পারবে? সঠিক। কেন ঠিক বল? দুটোই 60 মাইনাস ওই অ্যাঙ্গেলটা। ভেরি গুড, ভেরি গুড। মানে এই গোলাপি অ্যাঙ্গেল দুইটাই আসলে কি 60 মাইনাস এই অ্যাঙ্গেলটা না, রাইট? এটা কি, এই কথাটা কি সবাই বুঝতে পারছো যে এটা কি লিখলাম? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, এটা বুঝতে পেরেছো। এখন যদি এটা হয় তার মানে আমি কি পাচ্ছি যে এপিসি আর এবিপি এই দুইটা ট্রায়াঙ্গেলকে কি সিমিলার ট্রায়াঙ্গেল মনে হচ্ছে না, বলো তো? হচ্ছে? হ্যাঁ, সিমিলার। সিমিলারই তো, কারণ ওই যে ওই কোণটা, দুইটা কোণ তো সমান হয়ে এইবার গেছে। আমি যদি বলি পি 120 ডিগ্রি এন্ড রেশিওটা হলো পিসি বাই পিবি, সরি পিসি বাই পিবি না, রেশিওটা হবে হলো পিসি বাই পিএ। এই স্পাইরাল সিমিলারিটি আমি যদি দেই তাহলে দেখো তো তোমার এ পয়েন্টটা কি সি পয়েন্টে যায় না, আর বি পয়েন্টটা কি এ পয়েন্টে আসে কিনা একটু বলো। সিমেট্রি যে কোনো কঠিন হয়ে বাহুর গেল বোঝা? সাপেক্ষে নিলে কি হতো না, নাকি এই বাহুর দুইটা মানে স্পেশাল বলো কিছু? কি? সিমেট্রিটা যে কোনো বাহুর অনুপাত আকারে নিলেই হইতো না, নাকি এই দুইটা বাহু স্পেশাল কোনো কিছু? না না, অন্য, হ্যাঁ অন্য যে কোনো, আমরা তো অলরেডি সিমিলারিটি দেখেই ফেলছি যে দুইটা যে সিমিলার এটা তো আমরা বুঝে ফেলছি। তো অন্য যে কোনো দুইটা বাহু নিলেও হবে, সমস্যা ছিল না। ঠিক আছে, মানে তুমি যদি ওই যে এসি বাই এবি বলতে চাও ওটাকে তাহলেও হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো এখন এ পয়েন্টটা যে সি তে ম্যাপ হয়েছে এবং বি পয়েন্টটা যে এ তে ম্যাপ হয়েছে, এই কথাটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা এইটা আমাকে জাস্ট একটু বলো। জি ভাইয়া। ঠিক আছে, বাকিরা অন্যরা একটু বলো তো। ছেড়ে দিব, একটা প্রবলেম সলভ করে তোমাদের স্পাইরাল সিমিলারিটির উপরে তোমাদের প্রবাবলি ইয়ে দেওয়া হবে, হ্যান্ড আউট দেওয়া হবে। তো সেইটা দেখে তোমরা হচ্ছে আরো অনেক প্রবলেম নিজেরা সলভ করতে পারবা বা প্রবলেম সলিউশন দেখতে পারো। ঠিক আছে, তো আলটিমেটলি এ পয়েন্টটা চলে আসবে কোথায়? সি তে, কারণ ফার্স্টে আমি রোটেশন দিয়েছি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া যদি 120 ডিগ্রি রোটেশন দিতাম তাহলে একদম এই জায়গাতে আসার কথা এ পয়েন্টটা, তাই না? সে এটা হচ্ছে এ ড্যাশ। তো এই পয়েন্টে আসার পরে আমি তো আবার এটাকে ডাইলেক্ট করেছি এই রেশিও, তাই না? স্পাইরাল সিমিলারিটি হোমোথিটি দিয়েছি, তো তখন এ ড্যাশটা সি তে চলে আসে। খুবই একদম একই ভাবে তোমার পি থেকে বি আসলে এখানে যাওয়ার কথা, তারপরে আমার ইয়ের কারণে স্পাইরাল সিমিলারিটির কারণে তোমার এটা এখানে আসছে। এখন আমার ছবি দেখে মনে হবে যে ভাইয়া পি বি এর চেয়ে তো পি এ ছোট, আবার এদিকে পি এর চেয়ে এটা বড়, পিপিসি বড়। আমি ছবিটা মাপ মতো আঁকি নাই জন্য দেখতে এরকম হয়েছে। ঠিক আছে, তো এইটা হ্যাঁ, কারণ এবিসি তো হচ্ছে সমবাহু ত্রিভুজ। আচ্ছা ভাই, হ্যাঁ, কোনটা ডাইলেক্ট করার সমবাহু পরে ত্রিভুজ? বিটা কোথায় পড়বে? এবিসি এবিসি সমবাহু ত্রিভুজ বলিনি তো, জাস্ট একটা না, কোণ 60 ডিগ্রি বলেছি। বুঝছো? তোমরা কি স্পাইরাল সিমিলারিটি ব্যাপারটা বুঝছো, যেখানে কিভাবে স্পাইরাল সিমিলারিটিকে কাজে লাগাচ্ছি? এটাই বোঝাটা জরুরি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু তোমার এই মোট কথা যে তুমি এই সিমিলারিটি এপিবি এর উপরে অ্যাপ্লাই করে তুমি কোনটা পাচ্ছ? তুমি পাচ্ছ হচ্ছে, আমি যদি অর্ডার অনুযায়ী লিখি, সি পি এ। ঠিক আছে, তার মানে এটাই মজার ব্যাপারটা হচ্ছে এটা যে তার মানে এই যে ই পয়েন্টটা আছে না, এ বি এর মিড পয়েন্ট, তো এই মিড পয়েন্টটা কোথায় গিয়ে ম্যাপ হবে বলো তো? এসি এর মিড পয়েন্টে গিয়ে ম্যাপ হবে না, কারণ হ্যাঁ। রেশিওটা প্রিজার্ভ থাকবে। ঠিক আছে, সো ই পয়েন্টটা আসলে কোথায় গিয়ে পড়বে? ডি পয়েন্টে গিয়ে পড়বে। ঠিক আছে, এটা নরমালি প্রুভ করতে পারো, বাট এটা হচ্ছে স্পাইরাল সিমিলারিটির মজা। ঠিক আছে, তুমি 120 ডিগ্রিতে তুমি এটাকে ঘুরায় ফেলছো, সো এই মিড পয়েন্টটা আসলে এই মিড পয়েন্টের এসি এর মিড পয়েন্টের উপরে গিয়ে পড়বে। তো এইটুকুতেই আসলে কাজটা শেষ হয়ে গেছে। কেন? কারণ এই যে যখন আমরা বলেছি ই ডি এর উপরে পড়েছে, তার মানে আমরা কি বলতে পারি যে ই পয়েন্টটা এই পয়েন্টের উপরে যদি পড়ে তাহলে মাঝখানের অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত হবে? কত ডিগ্রি কোণে? 120 ডিগ্রি রোটেশন হয়েছে তার 120 মানে। ডিগ্রি রোটেশন দিলেই তো ই দিতে আসবে, তাই না? কারণ সবগুলোর উপরে তো আমি একই ফাংশন অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, সো তাহলে যদি ইপিডি 120 ডিগ্রি হয়
আর আমার ইএডি দেয়া আছে 60 ডিগ্রি, তার মানে কি চারটা পয়েন্ট সাইক্লিক না? হ্যাঁ, বিপরীত মানে কোণগুলোর খুবই সমষ্টি weird। 180। আচ্ছা হ্যাঁ ভাইয়া 180 বিপরীত কোণের সমষ্টি। তো প্রথম দিকটাতে রিলেট করতে একটু কঠিন লাগবে, বাট আস্তে আস্তে অ্যাপ্লাই করতে থাকো এই জিনিসগুলো। তোমার পরিচিত ফিগার যেগুলো প্রিভিয়াসলি সলভ প্রবলেম, সেগুলাতেই এই ব্যাপারগুলো একটু রেশিও যেখানে আছে বা একটু রোটেশন যেখানে আছে, আর ওই ত্রিভুজগুলো দেখতে পারার চেষ্টা করো। মানে যখন তুমি এই সিমিলার ত্রিভুজ দুইটা দেখবা না যে শেপ সেম, খালি একটা বড় একটা ছোট আর একটা পয়েন্টের সাপেক্ষে রোটেট করলে পাওয়া যায়, তখন দেখবা অনেক মজা লাগে এবং প্রবলেম অনেক সহজ হয়ে যায়, অনেক কঠিন কঠিন প্রবলেম সলভ করা যায়। তো তোমাদের ঝাওয়ের একটা হ্যান্ডআউট দেওয়ার কথা, সেখানে তোমরা স্পাইরাল সিমিলারিটি নিয়ে আরো একটু জানতে পারবো। আমাদের অলমোস্ট 11টা বেজে গেছে, আর দেরি করবো না যেহেতু রোজা। তো আমরা এখন ক্লাসটা শেষ করে দিব এবং এই রেকর্ডিংটা তোমাদেরকে দিয়ে দিব, তোমরা সেখান থেকে প্রবলেম দেখবা, তারপর এক্সারসাইজ আছে সেগুলো হচ্ছে নিজে একটু সলভ করার চেষ্টা করবে। আচ্ছা ভাইয়া রোটেশনের পার্টটা একটু আরেকবার রিপিট করবেন মানে রোটেশনের পার্টটা সেটা হচ্ছে কি যে ই পয়েন্ট যে ডি এর উপরে আসবে, এটা কি বুঝতে পারছো কিভাবে? কারণ জি ই ভাইয়া তো এ বি বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ তো কখন মানে কি জিনিস অ্যাপ্লাই করার পরে আমরা ইটাকে ডি এর উপরে পাচ্ছি? আমরা স্পাইরাল সিমিলারিটি ফাংশন ইউজ করেছি পি সেন্টারের সাপেক্ষে 120 ডিগ্রি ঘুরিয়ে এবং এই পিসি বাই পি এর রেশিওতে হোমোথেটি দিয়ে, তাই না? তো তার মানে ই যদি ডি এর উপরে আসে, তার মানে পি সেন্টারের সাপেক্ষে আসলে ই কে কতটুকু ঘুরতে হবে ডি তে আসতে হবে? 120 ডিগ্রি ঘুরতে হবে না? জি ভাইয়া এখন কি বুঝতে পারছো? এই যে এ কে বলেছে যে এ সি পয়েন্টে ম্যাপ হয়েছে, তার মানে কি? এই জন্য আমি যখন এ সি এ ম্যাপ হয়েছে কিনা এই ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা জিজ্ঞেস করেছি, তখন তোমাদের রেসপন্সটা চাইছে আর কি। কারণ হচ্ছে যে দেখো এ থেকে সি, এই পি এর মাঝে অ্যাঙ্গেল কত হয়েছে? পি এর মধ্যে অ্যাঙ্গেল হয়েছে 120 ডিগ্রি। আবার পি সেন্টারের সাপেক্ষে তোমার এ থেকে যদি সি তে যেতে চাই, আমি তো বলেছি সমান করে গেলে এটা এখানে কোথাও আসতো, বাট যেহেতু পিসি বাই পি এ তে ডায়ালেক্ট করেছি, হোমোথেটি দিয়েছি, তখন এ পয়েন্টটা গিয়ে আসলে সি এর উপরে পড়েছে। তো একই ভাবে তোমার পিবি এর ক্ষেত্রেও তাই, যে পিবি কে জাস্ট 120 ডিগ্রি ঘোরালেই এর উপরে আসতো না, এর ভিতরে কোথাও আসতো, এন্ড দেন ডায়ালেক্ট করে দেওয়ার কারণে তখন সেটা এর উপরে পড়েছে। একই ভাবে যেহেতু এ মানে এ পয়েন্টের হোমোথেটি মানে স্পাইরাল সিমিলারিটি সি, বি এর স্পাইরাল সিমিলারিটি এ, সুতরাং তাদের মাঝখানে যে কোনো রেশিওতে একটা পয়েন্ট আমি যদি নেই, একই রেশিওতে আমি যদি এই লাইনটাকে ভাগ করি, মানে ধরো এ বি এর একটা ফিক্সড রেশিওতে আমি একটা পয়েন্ট পেয়েছি ই, নেসেসারিলি এটাকে মিড পয়েন্ট হতে হবে এরকম কোনো কথা নেই। ধরো ই পয়েন্টটা তোমার এ বি কে ই এ বাই ইবি ইকুয়ালস টু ধরো একটা নির্দিষ্ট মানে একটা বললাম আমি তোমার 1/3। তো যদি ই পয়েন্টটা 1/3 রেশিও থেকে এটাকে বিভক্ত করতো, এবার আমি যদি বলতাম যে ডি একটা পয়েন্ট আছে যেটার জন্য ডি এ বাই ডি সি ইকুয়ালস টু হচ্ছে, সরি ডিসি বাই ডি এ ইকুয়ালস টু হচ্ছে 1/3, তখন আমি বলতে পারতাম যে হ্যাঁ তার মানে এই ই পয়েন্টের ম্যাপ হচ্ছে ডি। ঠিক আছে, বুঝতে পারছো যে এটা শুধু হাফ রেশিওর জন্য সত্য না, এটা এমনিতেও প্রুফ করা যায়, এটা তোমরা নিজেরাও প্রুফ করতে পারবা। তো এই আচ্ছা ভাইয়া ম্যাপিং যখন হয়ে গেছে, বলো। ভাই রেশিও পিএ বাই পিসি মানে কি করে গেস করলেন ওটা একটু আরেকবার বললে ভালো হতো, মানে ওইটুকু ওখানে আমার একটু প্রবলেম হয়েছে বুঝতে। কি করে গেস করলাম মানে মানে আমি ডাইলেকশনটা মানে আমি আসলে এই ধরনের কেসে যেটা করি সেটা হচ্ছে যে ফিগারটাকে একটু আলাদা করে ফেলি। ধরো আমার একটা এই অ্যাঙ্গেলটা কি তোমার, এটা ছবিটা ভালো হয়নি বুঝছো, দুইটাই তো পি পয়েন্ট তাই না? এটা ছিল বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, তাই না? আমার এই অ্যাঙ্গেলটা কি, এটা সমান ছিল না, আবার এই অ্যাঙ্গেলটা কি, এটা সমান ছিল না, বুঝতে পারছো? তো আমি তো বুঝে গেছি যে এটা হচ্ছে তোমার এই এই দুইটা ট্রায়াঙ্গেল একটা একটা সিমিলার। এবং এই পয়েন্টটা আসলে কি, মাঝখানে যে পি পয়েন্টটা, তুমি একটা জিনিস চিন্তা করো যে পি পয়েন্টের সাপেক্ষে একটা মানে একটা জিনিস ধরো এই পয়েন্টের সাপেক্ষে এখানে তুমি হিঞ্জ করে দিছো, আটকায় দিছো, তো এটা হচ্ছে এই বরাবর ঘুরতে পারে এই ত্রিভুজটা। তো আমি দেখতেই পাচ্ছি যে এই পি বি এ এই ত্রিভুজটাকে আসলে ঘুরাই দিলেই পি এর সাপেক্ষে এটা এখানে আসে। কিন্তু সমস্যা হচ্ছে জাস্ট ঘুরিয়ে দিলেই হবে না, কারণ এই দুটো তো সর্বসম ত্রিভুজ না, জাস্ট সিমিলার ট্রায়াঙ্গেল। তো এখন সিমিলারিটির যে রেশিওটা, কোন রেশিওতে এর বাহুগুলা রিলেটেড, সেই রেশিওটার জন্য আমি র্যান্ডমলি পিসি আর পি রেশিও নিয়েছি। আমি চাইলে এসি বাই এবি বলতে পারতাম। কথাটা কি বুঝতে পারছো? জি ভাই বুঝছো? মানে আসলে কি মানে পিসি বাই পি এ বলাটাই উচিত, বা তোমার পি এ বাই পিবি বলাটা উচিত, কারণ আমরা হোমোথেটি যখন ব্যবহার করি, হোমোথেটিতে রেশিওটাকে আসলে কিভাবে ডিফাইন করি, ওই যে হোমোথেটিক সেন্টারের সাপেক্ষে ডিসটেন্সের রেশিওটা নিই না? তো এইভাবে বললেই ভালো হয়, এসি বাই এবিও বলা যায়। কেমন? ওকে, আচ্ছা তোমাদের আরো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, থ্যাঙ্কস ফর বিয়ারিং উইথ মি। আমরা
রেকর্ডিংটা অফ করে দেই। রেকর্ডিং কোথায়? ওকে, তাহলে তোমাদের আর